আচ্ছা, তো শুরু করি। শুভ সন্ধ্যা সকলকেই। আজকের মূলত যে ক্লাসটা, যে নেট পরীক্ষার প্রেক্ষিতে নাটক, উদাহরণস্বরূপ জড় নাটকটাকে নেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের নেটের যে ইউনিট 6, অর্থাৎ নাটকের ইউনিট, এই নাটকের ইউনিটে মোট 10টা নাটক রয়েছে। এবং ওভারঅল যদি আমরা প্রতি বছরের প্রশ্ন দেখি, পিওয়াইকিউজ দেখি, তাহলে দেখতে পাবো প্রতি বছরে কিন্তু গড়ে 7টা 8টা প্রশ্ন চলে আসে। এবং যদি আমরা পিওয়াইকিউজ ফলো করি তাহলে দেখতে পাবো যে প্রতি বছর কিন্তু প্রায় পরীক্ষার প্রশ্ন তার ধরনও পাল্টে যাচ্ছে। আমরা লাস্ট যে নেটটা ক্যান্সেল হলো, যেটা পোস্টপন হয়েছে, ক্যান্সেল হয়েছে এবং আগস্টই হওয়ার কথা লাস্ট উইকে, সেই যে ক্যান্সেল হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নাটক থেকে কিন্তু প্রায় 10+, আশা করছি প্রায় 12-13টা প্রশ্ন এসেছিল নাটক থেকে। সেহেতু সেই আমরা যদি এই যে নেটের প্রশ্ন করা বা যে আমরা ধরনের কথা বললাম সেটা দেখি, লাস্ট নেট কিন্তু নাটক থেকে অনেক বেশি প্রশ্ন দিয়েছে। নাটকের ইউনিট নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমি নেট সম্পর্কে কিছু তোমাদেরকে বলবো অবশ্যই, যে নেট হচ্ছে আমাদের একটা স্বপ্ন। আমরা সেই স্বপ্ন পূরণের রাস্তায় নেমেছি। এবার তার তো কিছু ট্রিক্স থাকবেই, তার জন্য হার্ড ওয়ার্ক থাকবে, তার জন্য স্মার্ট ওয়ার্ক থাকবে। অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন যে হার্ড ওয়ার্ক করতে হবে, অনেকে বলেন স্মার্ট ওয়ার্ক করতে হবে। আমি বলি বা আমি মনে করি যে নেট তো কোনো ছোটখাটো পরীক্ষা নয়, এর একটা বিশাল গুরুত্ব রয়েছে। তাই হার্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে, বাট সেটা স্মার্ট ওয়েতে করতে হবে। এই যে নাটকের কথা বলছি, শুধুমাত্র নাটক নয়, বাকি যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটকে বারবার টেক্সট পড়া, রিভিশন দেওয়া, মক দেওয়া, নিজেকে যাচাই করা যে তুমি কতটা পড়েছো, কতটা ধাতস্থ হয়েছো, বারবার একই জিনিসকে পড়ে পড়ে নিজেকে প্রিপেয়ার করা, সেই লেভেল অবধি পড়াশোনা করে তোমাকে নিয়ে যেতে হবে যে যখন একটা লাইন দেখে তুমি তার আগে পিছুর ঘটনা এবং সেই প্রসঙ্গটা বলতে পারবে, সেই ততদূর অবধি হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, তার সাথে সেটা স্মার্ট ওয়েতে করতে হবে। কিভাবে কোন জায়গাগুলো পড়লে সুবিধা হয়? পড়তে তো গোটা নাটকই হবে, পড়তে গোটা গল্পই হবে, পড়তে সব উপন্যাসই হবে, কিন্তু তারই মধ্যে পড়তে পড়তে কি ধরনের পড়াশোনাটা তুমি করবে, তোমার পড়াশোনা করার সময় মাথায় কোন ভাবনাটা থাকবে যে আমাকে এই লেভেলের প্রশ্ন কিন্তু নেটে হয়, সেই ভাবনাটা মাথায় থাকতে হবে। নাটক থেকে তোমরা জানি বিভিন্ন রকমের প্রশ্ন হয়, গান নিয়ে, উক্তি নিয়ে, অঙ্ক, গর্ভাঙ্ক নিয়ে। তো কি প্যাটার্ন বর্তমানে নেট ফলো করছে সেটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আজকে। হ্যাঁ, কিন্তু এর সাথে এটাও ঠিক যে নাটক একটা এমন ইউনিট, যে ইউনিট থেকে কিন্তু কম বেশি সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। তুমি উপন্যাস, ছোট গল্প, এখনকার যে নেটের প্যাটার্ন যদি দেখি, সত্যি প্রশ্ন শক্ত হচ্ছে, কিন্তু অনেকের মনে হচ্ছে হয়তো যে হ্যাঁ প্রশ্ন খুব শক্ত, প্রশ্ন বোঝা কঠিন। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথাই আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটাই যেন মাথায় থাকে যে প্রশ্ন যদি সবার জন্য শক্ত হলে সবার জন্য শক্ত, সহজ হলে সবার জন্য সহজ, তাহলে তুমি পারছো না, অন্যজন কি করে পারছে? অ্যাকচুয়ালি 30 জন 40 জন জেআরএফ তো পাবে, নেট তো পাবে, তাহলে তার মধ্যে তুমি নেই, অন্যজন আছে, তার মানে কোথাও না কোথাও পড়াশোনায় তুমি তার থেকে পিছিয়ে আছো। তাহলে প্রশ্ন শক্ত হচ্ছে ঠিক, কিন্তু সেটা কিন্তু সবার হচ্ছে, এটা নয় যে শুধু তোমার প্রশ্ন কঠিন। তাহলে তুমিও সবার সাথে এই জায়গায় রয়েছো, সবাইকে টপকেই তোমাকে উপরে উঠতে হবে। শুধু পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, এই প্রশ্নে পরীক্ষা দেওয়া অসম্ভব, এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে প্রথমত সরিয়ে ফেলতে হবে। প্রত্যেকের মাথায় যেন এটাই থাকে যে যে পরীক্ষা আমি দিচ্ছি, যে প্রশ্ন হচ্ছে সেটা সবার জন্য, সিলেবাস সবার জন্য, সবাইকেই পড়তে হচ্ছে, সবাইকে একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, সেহেতু তোমাকে সেই লেভেলের পড়াশোনাটা করতে হবে। এবার নাটকের ক্ষেত্রে আমি যদি বলি যে যে 10টা
ইউনিট আমাদের রয়েছে, প্রশ্ন যেরকম হচ্ছে, কিছু কিছু ইউনিট থেকে উত্তর করা সত্যি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু নাটক থেকে যে ধরনের প্রশ্ন হয় কম বেশি প্রায় 90% থেকে 100% আনসার কিন্তু দেওয়া যায়। সেহেতু নাটকের ইউনিটটা অবশ্যই প্রত্যেকের উচিত হচ্ছে 10টা নাটককে পড়ে নেওয়া। আর 10টা নাটক কিন্তু সোজা সোজা, এমন নয় যে প্রথম প্রতিশ্রুতির মতো ঢোড়াই চরিতাংশের মতো বড় বড় উপন্যাস আছে, বা এমন নয় যে ছোট গল্পের মতো বিভিন্ন গল্প থেকে একটি একটি লাইন দিয়ে ঘরের বর্ণনা দিয়ে ডিফিকাল্ট প্রশ্ন হয়, এমন নয়। নাটক ঠিকঠাক পড়াশোনা করলে, ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। সেহেতু প্রত্যেকে অবশ্যই নাটকের ইউনিটটা ভালোভাবে পড়বে। এবার যদি আমরা জনা নাটকে আসি, যে নাটকের প্রেক্ষিতে আমি যদি জনাটাকে ব্যবহার করি, এই জনা নাটকে কিন্তু অনেকের পড়তে অসুবিধা হয় বা বলা যায় ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমাদের গদ্যে যতটা পড়তে সুবিধা হয় পদ্যে পড়তে অতটা সুবিধা হয় না। আর এই নাটকটা আমরা যদি দেখি, বিদূষক বা গঙ্গারক্ষক এরকম কিছু চরিত্র বাদ দিয়ে প্রত্যেকের কথা কিন্তু এই পদ্যের মতো করে, মানে ওই চলিত গদ্যে নয়। সে কারণে কিন্তু অনেকে দেখে একটু পড়েই বইটা বন্ধ করে দেয়। কিন্তু যদি কেউ গোটা টোটাল টেক্সটটা ভালো করে পড়ে দেখে, তখন কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, জননাটকটা কিন্তু সোজা, এবং পড়ে উত্তর করাটাও সোজা হয়ে যায়। এবার আমি তোমাদেরকে একটু শেয়ার করি স্ক্রিনটা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমাকে একবার বলো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। তো যেটা আমাদের আজকে বলার জায়গা, যে নেট পরীক্ষার প্রেক্ষিতে নাটক, জননাটক দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, তো আমি কিছু কথা তোমাদেরকে শুরুতেই বললাম। দেখো, একটা জিনিস আমি দেখাই, এই যে চারটা দেখো, মোটামুটি জুন 2019 থেকে আমরা যদি ডিসেম্বর 2023 দেখতে পাই, তাহলে দেখতে পাবো প্রতিবার কিন্তু একবার দুবার বাদ দিয়ে প্রতিবার 10টা করে প্রশ্ন এসছে। মোটামুটি 8, 9, 10, বেশিরভাগই, খুব কমই আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7টা প্রশ্ন এসছে, কিন্তু মিনিমাম 7টা প্রশ্ন প্রতিবার। একইভাবে আমরা যদি নাটকের জায়গাগুলো দেখি, যে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসছে, তুমি দেখতে পাবে যে প্রতি নাটক থেকে, হ্যাঁ, তুলনামূলক জনা বাকি ইতিহাস একটু কম, কিন্তু বেশিরভাগ টিনের তলোয়ার, নবান্ন বা একে কি বলে সভ্যতা, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন থাকে। ইভেন প্রতিটা নাটক থেকেই কিন্তু প্রশ্ন এসছে, কিন্তু প্রতিটি নাটক থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়। আবার এটাও তোমাদেরকে একই সাথে আমি বলে রাখবো যে নেট অনেক সময় হয় কি, যে আনএক্সপেক্টেড করে থাকে। তুমি দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজি অনুযায়ী যে হ্যাঁ, নবান্ন থেকে, টিনের তলোয়ার থেকে, বা প্রথম পাঠ্য থেকে, একেই কি বলে সভ্যতা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়। সেই মতো তুমি দেখছো যে বাকি ইতিহাস থেকে মাত্র 4-5 বছরে 4 থেকে 5টা প্রশ্ন আসছে, তো তুমি বাকি ইতিহাস কম পড়ে গেলে। তুমি পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবে যে বাকি ইতিহাস থেকে সব থেকে বেশি প্রশ্ন চলে এসেছে। এই জিনিসটাও কিন্তু হচ্ছে, যে কারণে তুমি দেখবে যে লাস্ট টাইম যে নেটগুলো হচ্ছে, আমরা একটা সময় দেখে এসেছি মধ্যযুগ থেকে প্রচুর প্রশ্ন হতো, 13টা, 14টা, 15টা নাটক থেকে। এই যে তুমি দেখো 6টা, 7টা, আমি লাস্ট নেটটা অ্যাড করিনি, না হলে দেখতে পেতে যে যেখানে 6টা, 7টা, 8টা প্রশ্ন আসতো, সেখানে হঠাৎ করেই নাটক থেকে 13টা প্রশ্ন আসছে। সেহেতু প্রত্যেকটা নাটকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার আমরা যদি কিছু স্ট্র্যাটেজির জায়গায় আসি, জননাটকটাকে ধরে দেখো, যে নাটকের, আমরা যে নাটক পড়বো সেই নাটকের কোন দিকগুলোয় আমরা বেশি জোর দেবো। না, নাটক পড়ার সময়ে আমাদেরকে, যে কোনো নাটক, আমি জননাটক দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা 10টা নাটকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমরা যখন নাটক পড়বো, আমাদের প্রথম কাজ হবে নাটক সম্পর্কিত বেসিক কিছু তথ্য জেনে নেওয়া। নাটক কে লিখছেন, নাটকটি কোথায় প্রথম অভিনীত হচ্ছে, কোন মঞ্চে বা কোন থিয়েটারে অভিনীত হচ্ছে, গ্রন্থাগারে নাটকটি কবে প্রকাশিত হচ্ছে, নাটকটির কটা অঙ্ক, কটা গর্ভাঙ্ক। দেখো, আমি দিয়ে রেখেছি যে জনার প্রথম অভিনয় কবে হচ্ছে, হ্যাঁ, বাংলা ইংরেজি তারিখ, প্রথম মিনার্ভা থিয়েটারে অভিনীত হচ্ছে, গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1894 সালে, নাটকটির 5টি অঙ্ক, 25টি গর্ভাঙ্ক।
এটাও দেখে রাখতে হবে এর সাথে যে অঙ্কে কোন অঙ্কে কতগুলি গল্পাঙ্ক। তাছাড়া নাটকটি কোথা থেকে নেওয়া হচ্ছে, মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে নাটকটি নেওয়া হচ্ছে। নাটক সম্পর্কে বেসিক যা তথ্য পাবে, এমন হতে পারে যে জনসম্পর্কে একটু বেশি পাচ্ছ, তুমি নবান্ন সম্পর্কে কম পেতে পারো, আবার একইভাবে হয়তো তুমি জমিদার দর্পণ সম্পর্কে আরো অনেক বেশি পেতে পারো। যেমন এই যে নাটকটি যখন থিয়েটারে অভিনয় হচ্ছে, অভিনয়ের আগে কিন্তু পত্রিকায় এর একটা ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে, মানে নাটকটি যখন মিনার্ভা থিয়েটারে প্রকাশিত হবে তার আগেই অমৃতবাজার পত্রিকায় এর কিন্তু ঘোষণাপত্র প্রকাশ হয়েছিল। এবং তার সাথে সাথে প্রতিটি নাটকের জন্য এটা গুরুত্বপূর্ণ যে নাটকের প্রথম সংলাপ এবং নাটকের শেষ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে বেসিক কিছু তথ্য বললাম, কবে অভিনয়, কোথায় অভিনয়, কোন থিয়েটারে অভিনয়, কবে প্রকাশিত, কবে গ্রন্থাগারে প্রকাশিত, কটি অঙ্ক গর্ভাঙ্ক, কাউকে যদি উৎসর্গ করা হয়ে থাকে তো কাকে উৎসর্গ করা হয়েছে, কোথা থেকে নেওয়া হলো, এবং নাটকের প্রথম সংলাপ কে বলছে এবং সংলাপটি কি, নাটকের শেষ সংলাপ কে বলছে তার সংলাপ কি। এই নাটকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম এবং শেষ দুটোই করছে নীলধ্বজ। কল্পতরু যদি তুমি দেব বৈশ্যানর, এটা করছে প্রথম সংলাপ এবং শেষ হচ্ছে অজ্ঞানতি নীল বিনাশন জয় জয় নিত্য নিরঞ্জন। এটা হচ্ছে নাটকের কিছু বেসিক তথ্য যেগুলোকে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। এবার আমাদেরকে দেখতে হবে যে বিশেষ বিশেষ কিছু ঘটনার দিক। কিরকম ব্যাপারটা, যে নাটক, যে কোনো নাটকের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি জনা দিয়ে, কিন্তু যে কোনো নাটকের ক্ষেত্রে যে ধরো বিশেষ বিশেষ, নাটকটা একটা গতিতে চলছে, বিভিন্ন জন বিভিন্ন উক্তি করছে, সে তো ঠিক আছে, কিন্তু তারই মধ্যে বিশেষ বিশেষ যে কিছু কিছু ঘটনা ঘটে যায়, মুহূর্ত ঘটে যায়, সেইগুলো কখন ঘটছে বা কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে ঘটছে। আমি কিছু উদাহরণ দিয়ে, জাস্ট দু একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। যদি তোমাদেরকে দেয় যে উদ্যানে বসে মদন মঞ্জুরি ও তার সখীদের যে গীত অংশটা, সেটা কোন অঙ্কের কোন গল্পাঙ্কে, বা শ্রীকৃষ্ণ এবং অর্জুন ধ্যান যোগে কৈলাস যাচ্ছেন কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে, গঙ্গা রক্ষকদেরকে আমরা প্রথম কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে দেখতে পাচ্ছি, রতিকামকে আমরা কখন পাচ্ছি, প্রবীরের মৃত্যু হচ্ছে কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে, অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধ শুরু হচ্ছে কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে, উলুক চরিত্রটাকে আমরা গোটা নাটকে একবারই পাচ্ছি, তাহলে সেই উলুক চরিত্রটাকে আমরা কখন পাচ্ছি নাটকে, কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে। এই ধরনের অনেক তথ্য কিন্তু নাটকের মধ্যে বা যে কোনো টেক্সটের মধ্যে থাকে, তো সেটা আমরা কখন কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে পাচ্ছি, এই জায়গাটাও কিন্তু আমাদের দেখার থাকবে। এছাড়া আমরা যদি দেখি যে অবশ্যই এটা তো প্রত্যেক নাটক বলো, গল্পে বলো, উপন্যাস বলো, সবকিছুর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংলাপ। এবার কোনগুলো গুরুত্বপূর্ণ এটা বলা সত্যি খুবই ডিফিকাল্ট। বর্তমানে নেটের যেরকম প্রশ্ন আসছে তাতে গোটা নাটকের সব সংলাপগুলোই গুরুত্বপূর্ণ। সেহেতু তোমাদেরকে যখন তোমরা পড়বে তোমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা উক্তিকেই কিন্তু মাথায় রেখে রেখে পড়া। এবার অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত উক্তি, এত সংলাপ, একটি নাটক তো নয়, এরকম মোটামুটি 10টা নাটক, এত উপন্যাস, এত ফার্স্ট পেপার আছে, ছোট গল্প আছে, মধ্যযুগ আছে, ইউনিট 10, 9, 8, এত কিছু পড়ার পরে সংলাপ মনে রাখা কি সম্ভব? এটা অনেকের মনে হয়ে থাকে যে যেভাবে সংলাপ দেয়। তো এইটার কোনো শর্ট ট্রিক্স কিছু নেই যে তুমি এই ট্রিক্সে সংলাপগুলো মনে রাখবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, যেহেতু আমি নিজেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ এসেছি, যে যদি তোমরা সেই লেভেলের পড়াশোনাটা করে থাকো, একটা নাটককে তুমি পড়লে, তার পিছনে সময় দিয়েছো, মন দিয়ে পড়েছো, পড়ছি বলে এরকম নয়, মানে পড়বো বলে পড়ছি নয়, নেট আমাকে পেতেই হবে, এই ডিসিশনটাকে নিয়ে যারা পড়ছো, সেই লেভেলে যারা পড়াশোনা করছো, যারা নাটকটাকে পড়েছো, বারবার রিভিশন দিয়েছো, মক দিয়েছো, প্র্যাকটিস করেছো, তাদের ক্ষেত্রে হয় কি, যে একটা সংলাপকে দেখে, সংলাপটা যত কঠিনই হোক না কেন, সংলাপটাকে দেখে সে বুঝতে পারবে যে এই সংলাপটা এই চরিত্রটাই বলতে পারে। হ্যাঁ, অনেক সময় হয় এমন এমন কিছু কিছু সংলাপ দাঁড়িয়ে যায় যেটার মধ্যে দুটো লেখকের মধ্যে কনফিউজ হয়ে যায়। মানে ধরো যে একবারই পড়েনি বা জাস্ট পড়ে ছেড়েছে, তার কাছে 4টে অপশনই এক। জয় মা তারা বলে একটা
ঠিক করলেই হলো। কিন্তু যে পড়াশোনা করেছে তা এইটুকু বলতে পারি যে সে একটা তার মধ্যে একটা কনফিউশন তৈরি হলেও অনায়াসে সে বলতে পারে যে এই দুটো তো শিওর হবে না, বা এই দুটোর মধ্যে একটা হবে, এটা কিন্তু সে বলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে তারা উত্তরটা পারে, কিন্তু যদি খুব কনফিউশন কিছু দেয়ও সে কিন্তু অনায়াসে দুটো প্রশ্নকে বাদ দিতে পারে বা এই দুটোর মধ্যে হবে এটা বলতে পারে। আর এইটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। সেই অভিজ্ঞতাটা অর্জন করতে গেলে বারবার টেক্সট পড়তে হবে, রিভিশন দিতে হবে, নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে হবে। এরপর আমরা যদি দেখি যে নাটকের প্রত্যেকটা নাটকের ক্ষেত্রে যতগুলো নাটকে অঙ্ক এবং গড়ভাঙ্কের স্থান নাম দেওয়া আছে, প্রতিটি অঙ্কের গড়ভাঙ্কের স্থান নাম। এই আমরা যেমন জনায় যদি দেখি যে প্রথম অঙ্কের প্রথম গড়ভাঙ্ক হচ্ছে রাজবাটির কক্ষ, দ্বিতীয় অঙ্কের সপ্তম গড়ভাঙ্ক আমরা যদি দেখি রণস্থল। একইভাবে আমরা শাহজাহানে দেখতে পাবো প্রত্যেকটি গড়ভাঙ্কের বা প্রত্যেকটি দৃশ্যের স্থান নাম আছে। শাহজাহানের ক্ষেত্রে তো সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ 19 থেকে আমরা যদি দেখি প্রায় 21-22 অব্দি, 21 অব্দি আই থিঙ্ক ওই স্থান নামেই শুধু প্রশ্ন এসছে, এই অঙ্কের এই গড়ভাঙ্কের এই স্থান নাম। এবার সেটাও একটা জায়গায় গিয়ে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যে 49টা দৃশ্য, এত স্থান নাম মনে রাখবো কিভাবে। তুমি যারা পড়ছো শাহজাহান নাটক যারা পড়ছো তারা জানো যে স্থান নামের সঙ্গে ঘটনার একটা বিশাল মিল আছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। এই যে রাজবাটির কক্ষ জননাটকে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, রাজবাটির কক্ষ, তুমি ঘটনাটা দেখবে সেটা রাজবাড়ির কক্ষে ঘটছে, যেখানে অগ্নি সকলকে বর দিচ্ছেন। আবার দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক যদি দেখি রণস্থল, যেখানে ওই প্রবীর আর অর্জুনের যুদ্ধস্থল যেটা, সেই নিয়ে কথা হচ্ছে, সেহেতু নামের সাথে কিন্তু একটা মিল থাকে। তাহলে যখন তুমি পড়ছো অবশ্যই কিন্তু তার সাথে সাথে স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো যদি মনে রাখতে পারো যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে, তাহলে কিন্তু এই অঙ্ক কল্পাঙ্কের স্থান নাম মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যায়। যাই হোক, তো প্রতিটি নাটকের ক্ষেত্রে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননাটকের ক্ষেত্রে তো বটেই, কারণ জননাটকে সব থেকে বেশি কিন্তু সংলাপ নিয়ে প্রশ্ন, এবং তাছাড়াও প্রত্যেক অঙ্ক গর্ভাঙ্কের স্থান নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই যে সংলাপ বললাম, সংলাপ মনে রাখতে হবে অবশ্যই, প্রসঙ্গ মনে রাখতে হবে, কাহিনী মনে রাখতে হবে। এছাড়াও দেখো আমি জননাটক দিয়ে উদাহরণ দিয়েছি যে খুব কাছাকাছি বা গুলিয়ে যাওয়ার মতো কিছু সংলাপ থাকে, তুমি পড়েছো কিন্তু আমি যে উদাহরণগুলো দিয়েছি তুমি যদি 4টে উদাহরণ দেখো, প্রবীরে নিবারে বীর নাহি ত্রিভুবনে, ত্রিভুবনে নাহি বীর নিবারিতে মহীশূরে, তিন পুরে নাহি বীর প্রবীর সমান, তোমা সমবীর নাহি ত্রিভুবনে। 4টে লাইনকে যদি দেখো, 4টে লাইন প্রবীর সম্পর্কে, এবং 4টেরই মূল বক্তব্য কি, যে প্রবীরের সমান ত্রিভুবনে কোনো বীর নেই। কিন্তু এবার লাইনগুলো দেখো খুব কাছাকাছি লাইন। যারা পড়াশোনা করেছো, যারা জননাটক পড়েছো, অনেকে থাকবে তোমাদের কাছে প্রশ্নটা ইজি লাগবে, অনেকে থাকবে তাদের মনে হবে যে ঠিকই তো, এইভাবে তো দেখিনি, যে 4টে যে এত কাছাকাছি লাইন, যদি আজকে এই 4টেই যদি স্তম্ভ দিয়ে দিয়ে দিত, এই 4টে লাইন একদিকে, একদিকে শ্রীকৃষ্ণ, শিব, অনুষা, আল্য এবং অর্জুন, যে কে কোন লাইনটা দিয়েছে, করতে পারতে কি? যদি পার খুব ভালো, আর যদি না পেরে থাকো তাহলে বুঝতে হবে যে এখনো কিন্তু তুমি সেই যে স্মার্ট ওয়ের কথা বলছি সেইখানে কিন্তু তোমরা পিছিয়ে আছো, তোমাদেরকে সেই জায়গায় যেতে হবে যেখানে এই যে কিছু কিছু লাইন, এবার এই লাইনটা মনে রাখার অপশন তুমি তোমার মতো করে বিভিন্ন রকম করতে পারো। প্রথম অক্ষরগুলো দিয়ে মনে রাখতে পারো, লাইনের প্রথম অক্ষর এবং যিনি বলছেন তার প্রথম অক্ষর দিয়ে মনে রাখতে পারো, ইজি হয়। আর অনেক সময় হয় কি, যারা ওইভাবে মনে রাখতে পারছো না, যেগুলো খুব কাছাকাছি লাইন বা গুলিয়ে যাবার মতো লাইন, এরকম লাইন কম থাকে, এমন নয় যে প্রচুর থাকে, জনাতে আরো আছে, কিন্তু এই যে গুলিয়ে যাওয়ার মতো লাইন, তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কি সেগুলোকে একটু নাটক থেকে আলাদা করে নিয়ে লিখে নেওয়ার।
আলাদা করে লিখে নিয়ে যখন তোমরা বারবার দেখবে বা চোখ বলাবে, তখন কিন্তু অটোমেটিক এই জায়গাটা তৈরি হয়ে যায়। তাহলে নাটক পড়ার সময়, যে কোনো নাটক পড়ার সময় খুব কাছাকাছি যে লাইনগুলো থাকছে বা গুলিয়ে যাবার মতো যে লাইনগুলো থাকছে, সেই লাইনগুলোর উপর কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে। এবার আমরা চলে আসি গান। নাটকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গান, সংলাপ এবং গান। নাটকে অন্য ধরনের প্রশ্ন অবশ্যই থাকে, বিভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থেকে থাকে, কিন্তু নাটকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি কিছু হয়, সেটা হচ্ছে সংলাপ এবং গান। বেশিরভাগ নাটক যদি তোমরা পিওয়াইকিউ ফলো করো, তাহলে দেখতে পাবে যে বেশিরভাগ প্রশ্নই এসেছে হয় সংলাপ থেকে, না হলে নাটক থেকে। তো যেখানে ছিলাম যে গানের ব্যাপারটা, যে আমরা যদি দেখি যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাটকে কিন্তু গান। এবার কোনগুলো আমরা দেখবো, আমি উদাহরণ দিচ্ছি জনা নাটক দিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো? আমি বুঝতে পারছি না, আমাকে একবার জানাবে তো যে দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো একটা নাটকের ক্ষেত্রে আমি যেহেতু জননাটকের প্রেক্ষিতে ব্যাপারটাকে দেখাচ্ছি, সেই জন্য আমি জনার উদাহরণ তুলছি, যে একটা নাটকে মোট কতগুলি গান রয়েছে। আমরা যদি জনা নাটকটাকে দেখি, তাহলে জনা নাটকে মোট 19টি গান এবং একটি স্টপ গান রয়েছে। এবার এটা তো ঠিক আছে, ইজি হলো যে 19টা গান আছে বা 20টা গান আছে, এটা মনে রাখাটা খুবই সোজা যে কোনো নাটকের ক্ষেত্রে। কিন্তু এর পরের যে জায়গাটা, যে প্রথমত কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে কয়টি করে গান রয়েছে। প্রথম অঙ্কের প্রথম গড়ভাঙ্কে যদি গান থাকে তাহলে কটা গান, দ্বিতীয়তে কটা, তৃতীয়তে কটা, চতুর্থতে কটা, এইভাবে প্রতিটি অঙ্কের প্রত্যেকটি গড়ভাঙ্কে কটি করে গান। এটা অবশ্যই দেখো তোমরা আলাদা করে নিতে পারো। এবং আর একটা দিক হচ্ছে, যদি কোচিং তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই তোমরা নোটে পাবে, কতগুলি গান রয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংলাপ বা কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে কটা গান থাকছে। তাছাড়া এইভাবেও দেখতে হবে যে কোন গানটা কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে গাওয়া, মানে গানটার কিন্তু এক প্রকার মুখস্থ রাখতে হবে এক কথায়। এবার কি গোটা গান মুখস্থ করবো না, গানের প্রথম দুটো লাইন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। পারলে গানের শেষ লাইন, তবে মূলত গানের শেষ লাইন প্রয়োজন পড়ে না, মেনলি প্রয়োজন পড়ে নাটকের ক্ষেত্রে, ইউনিট 6 নাটকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউনিট গানের প্রথম লাইন বা প্রথম দুটো লাইন। এবার আমি ইউনিট 6 নাটক একটা কারণেই বললাম, কারণ ইউনিট 8-এ আমাদের নাটক আছে, মুক্তধারা আছে, অচলায়তন আছে, সেখান থেকেও কিন্তু প্রচুর গানের প্রশ্ন হয়ে থাকে। কিন্তু সেখানে আবার যদি আমরা গানের ধরন দেখি, আমরা দেখতে পাবো কি যে অচলায়তন বা মুক্তধারায় অনেক সময় আছে কি যে একটা গান শুরু হলো, গানটা 4 লাইন হওয়ার পর হঠাৎ করে একটা প্রসঙ্গ এলো, গানের সাথে মিল আছে কিন্তু অবশ্যই সেই প্রসঙ্গে, তো 3-4 লাইন গান হলো, তারপরে একটু প্রসঙ্গে 2-4 কথা বলা হলো, সেই প্রসঙ্গে আবার গানটার পরবর্তী অংশ গাওয়া হলো। তো অনেক সময় হয় কি যে ওই দুটো নাটকের ক্ষেত্রে ওই প্রসঙ্গ এবং গান, মানে গানটা যেহেতু ভাগ ভাগ করে গাওয়া হচ্ছে, সেই হিসাবে কিন্তু বারবারই ওই নাটকের প্রথম লাইন 2-3 বার যেহেতু খাপ ছাড়া হয়েছে, সেহেতু নাটকে অনেকগুলি, মানে গানের অনেকগুলি লাইন মনে রাখতে হয়। কিন্তু আমরা যদি ইউনিট 6 নাটক দেখি, তাহলে কিন্তু এরকম হয় না, মানে নাটকের প্রথম দুটো লাইন থেকেই প্রশ্ন হয়। যদিও আমি লাস্ট যে নেটটা হয়েছে তার প্রশ্ন এখনো পর্যন্ত পুরোপুরিভাবে দেখিনি, আমার যেটুকু আগের মনে আছে, মানে আমি যখন পড়াশোনা করেছি তখন তো মোটামুটি দেখেছিলাম, আমি সেই আন্দাজ থেকে তোমাদেরকে বলছি যে তাহলে কোন কটি গান গাওয়া হচ্ছে, কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে কটি গান গাওয়া হচ্ছে, গানটি কোন গানটি কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে গাওয়া হচ্ছে, এবং গানটি কার কণ্ঠে গাওয়া, অর্থাৎ কোন চরিত্র সেই গানটি গাইছে, কোন অঙ্কের কোন গড়ভাঙ্কে
সেই গানটি গাওয়া হচ্ছে এবং কে গাইছে, এটা হলো। এবার তাছাড়াও ধরো আমরা যদি জননাটকে দেখি, মদন মঞ্জুরি গাইছে হয়তো, বা তার সখীরা গাইছে। এই যে গানগুলি গাওয়া হচ্ছে, কোন চরিত্র মোট কতগুলি গান করেছে। হতে পারে যে মদন মঞ্জুরি 4টে গান করেছে, আমরা যদি শাহজাহান দেখি যে পেয়ারা হয়তো 5টা গান করেছে, হ্যাঁ, বিভিন্ন নর্তকীরা হয়তো 4টে গান করেছে। এবার তারা কোন কোন অঙ্কের কোন কোন গর্ভাঙ্কে গান করছে, ব্যাপারটা ভালো করে কিন্তু বুঝবে যে কে কটা গান করছে, মানে কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে কটা গান হচ্ছে, এটা হলো। কে সেই গানগুলো করছে, এটা হলো। আমরা যদি একটা সাপোজ উদাহরণ নিই, যে ধরে নাও মদন মঞ্জুরি আমরা ক্যারেক্টার নিলাম, যেহেতু আমরা জনা হিসেবে বলছি, জাস্ট যে জনা হয়তো গান করছে, আমি ধরে নিলাম, এটা কিন্তু তথ্য নয়, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি বোঝাচ্ছি, যে আমি ধরে নিলাম মদন মঞ্জুরি 7টা গান করেছে, এটা ধরে নিলাম। এবার হয়তো করেছে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে, কোনোটা হয়তো করেছে তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে, কোনোটা করেছে চতুর্থ অঙ্কে। এবার এইভাবে তো তোমাকে মনে রাখতেই হবে যে প্রথম অঙ্কে কি কি করলো, তার মধ্যে মদন মঞ্জুরির কটা গান রয়েছে, হ্যাঁ, তৃতীয় অঙ্কে কেগুলো থাকবে, তার সাথে সাথে আলাদা করে মদন মঞ্জুরির গানগুলো। এবং আলাদা করে একটা কারণেই বলছি, কারণ আলাদা করার সাথে সাথে সেই গানের ক্রম মনে রাখতে হবে। তাহলে শুধু গানটা মনে রাখলে হবে না, অঙ্ক গর্ভাঙ্ক অনুযায়ী ক্রম মনে রাখতে হবে। তার মাঝে মদন মঞ্জুরি আসতে পারে, সখী আসতে পারে, জনা আসতে পারে, প্রবীর আসতে পারে, পরপর পরপর সেটা মনে রাখলে। আবার পার্সোনাল কে কটা গান করছে সেই গানটা পরপর ক্রম এবং কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে করা হচ্ছে সেই জিনিসটা এই টোটাল গানের এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মনে রাখতে হবে নাটকের ক্ষেত্রে। আবার একইভাবে আমরা যদি জননাটক দেখি, অনেক নাটকের ক্ষেত্রেই আছে, শুধু জনা নয়, যে নাটকের গানের ক্ষেত্রে ওই রাগ রাগিনীর ব্যবহার দেখা যায়। প্রায় অনেক নাটকেই তুমি পাবে যে গানের সাথে সাথে রাগ রাগিনীর ব্যবহার। একইভাবে জননাটকও কিন্তু রয়েছে। আমরা বোধহয় ওই নবান্ন নাটক, সেখানেও আমরা দেখতে পাবো, বা জমিদার দর্পণে দেখতে পাবো যে নাটকের রাগ রাগিনী। এবার রাগ রাগিনী আমরা যদি দেখি যে নাটকে হয়তো বাহার রাগ এবং ঠুংরি রাগিনীতে কোনো গান গাওয়া হচ্ছে, যেটা আমাদের জননাটকে রয়েছে। এইভাবে আবার সেম জিনিস, যে প্রতিটি গানের ক্ষেত্রে রাগ রাগিনীটা কি, কোন গানটা কোন রাগ কোন রাগিনীতে গাওয়া হচ্ছে, এই জায়গাটা আবার মনে রাখতে হবে। অনেক সময় হয় যেটা, যে স্তম্ভর একদিকে গানগুলো দিয়ে দিল হয়তো 4টে গান, আর একদিকে দিয়ে দিল 4টে রাগ রাগিনী, কোন গানটা কোন রাগ রাগিনীতে হয়েছে এটা মেলানো হতে পারে। আবার অনেক সময় শুদ্ধ অশুদ্ধ দেয়, যে দেখো ওই দেখো ধেনু দাঁড়ায় বৎসনে, এই গানটি কি বাহার রাগ ঠুংরি রাগিনীতে গাওয়া, বা এই গানটি বাহার রাগ ঠুংরি রাগিনীতে গাওয়া, শুদ্ধ না অশুদ্ধ, এই ধরনের প্রশ্ন দেয়। এবার বর্তমানে বেশিরভাগ যদি দেখো ওই স্তম্ভ মেলানো আর শুদ্ধ অশুদ্ধ, এই দুটো প্রশ্নতেই এক প্রকার সত্যি বলতে নেট আটকে গেছে। সরাসরি প্রশ্ন বা ফ্ল্যাট প্রশ্ন কিন্তু খুব কম, আর দিলেও সেটা অতটা ইজি নয়। মেনলি শুদ্ধ অশুদ্ধ এবং স্তম্ভতেই আটকে। তাহলে যেটুকু আমি বললাম যে কটা গান রয়েছে, কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে কটা গান রয়েছে, কে কোন গানটা গাইছে, কোন চরিত্র কতগুলো গান করছে তার ক্রম, টোটাল যে গানগুলো গাওয়া হচ্ছে নাটকে তার ক্রম, এবং প্রত্যেকটি গান যদি থেকে থাকে সেই প্রত্যেকটি গানের রাগ রাগিনী, এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে দেখে রাখতে হবে। এবার আমরা যদি যাই যে এই জননাটকের প্রেক্ষিতে যেহেতু আলোচনা হচ্ছে, যে প্রশ্ন জনা থেকে কেমন ধরনের হয়। যখন অন্য নাটকের ক্লাস হবে, বা অন্য যখন অন্য টপিকের ক্লাস হবে, অবশ্যই পিওআই কি অবশ্যই দেখতে হবে যে কি ধরনের প্রশ্ন হচ্ছে, কারণ কি ধরনের প্রশ্ন হচ্ছে তার উপরেও কিছুটা নির্ভর করবে যে তুমি কেমন ভাবে তোমার পড়াশোনাটা করছো। এই যে আমরা যদি দেখি যে 19 সালের ডিসেম্বরে যে প্রশ্নটা এসছে, যে আর কাজ কি দেবতা তোমার ভাব বুঝে নিয়েছি, তুমিও এবার শর্টকাট কাটছো, উক্তিটি কার? পড়লে ইজিলি বুঝতে পারবে যে বিদূষক অগ্নির প্রতীক। তাহলে এই প্রশ্ন থেকে মেনলি কি, যে উক্তি কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। যারা পড়েছো জনা তারা জানো যে এই
যে প্রশ্নটা এসছে, এই লাইনটা পড়লে খুব ইজিলি এই উত্তরটা করা যায়। আমি প্রথমে এই জন্য বলেছিলাম যে নাটক থেকে কিন্তু প্রশ্ন সোজা হয় এবং নাটক থেকে প্রশ্নের উত্তর সব দেওয়া যায়। এই প্রশ্নটা পড়লে, যারা জানা পড়েছো, সামনে পরীক্ষা আছে, অনেকে হয়তো পড়েছো, তোমরা জানো যে এই প্রশ্নটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। যারা পড়োনি তারা বুঝতে পারবে না, কিন্তু যারা একবারও পড়েছো তারা বুঝতে পারবে। কারণ এই ধরনের কথা, এই যে তোমার ভাব বুঝে নিয়েছি, তুমি এবার শর্ট কাটছ, এই ধরনের কথা কিন্তু বিদূষকের কথা। সেহেতু এই জায়গাটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু উক্তি তুলে প্রশ্ন, এবং প্রশ্নটা যে সোজা সেটা বোঝা যাচ্ছে। একইভাবে আমি যদি অন্য যাই, দেখো, দুর্গা কে বা তাহে নাহি জানি, শুনি মায়ের সতিনী, কি কারণে অর্চনা করিব ডাকিনি। দুর্গা কে, শুনেছি সে নাকি মায়ের সতিনী। এখানে মা বলতে এইটা একটা প্রশ্ন, যে দুর্গা কে বা তাহে নাহি জানি, শুনি মায়ের সতিনী। যারা নাটকটা পড়েছো তারা জানো, এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে দুর্গা কে বা তাহে নাহি জানি, শুনি মায়ের সতিনী। এখানে মা বলতে কার কথা বলা হয়েছে? আমরা প্রত্যেকে জানি এখানে মা বলতে গঙ্গা দেবীর কথা বলা হয়েছে। এই যে প্রশ্নটা এসছে, একইভাবে দেখো উক্তি তুলে প্রশ্ন, মানে সংলাপ দিয়ে প্রশ্ন, যে কোন চরিত্রের মুখে সেটা শোনা যাচ্ছে। জনার কণ্ঠে, এটা আমরা জানি। মানে প্রশ্নটা কতটা সোজা প্রশ্ন আছে দেখো। জনা পড়তে অনেকের কঠিন লাগে, অনেকে মনে করে যে জনা কঠিন বা পড়া যাবে না, এরকম অনেকে মনে করে, কিন্তু যদি দেখো, দেখতে পাবে যে জনা কিন্তু সোজা। জনার যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সোজা। এই প্রশ্ন দেখো, একটু আগে যেগুলো বলেছিলাম, যে বাহ্যিক তথ্য কিছু জানতে হয়, গান সম্পর্কে জানতে হয়, যে জিনিসগুলো আমি বলেছিলাম যে, বলো, শোনা যাচ্ছে? স্যার আপনি কি প্রশ্নগুলো স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার। ও আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি স্যার, তবে আমি দেখতে পাচ্ছি। ও তাহলে তোমার কিছু নেটের হয়তো ডিস্টার্ব। তুমি দেখো, আহ, বাকিরা দেখতে পাচ্ছ তো? যারা রয়েছে তারা স্ক্রিন দেখতে পাচ্ছ, কোশ্চেন যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে? স্যার কোশ্চেন স্যার গুলো তো আমিও স্ক্রিন দেখতে দেখা পাই না। যাচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন সেই প্রশ্নটা দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে। লাস্ট স্ক্রিন হচ্ছে গান সম্পর্কে বলছিলেন, ওটা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখছি। দেখো তো এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এই দুটো সম্পর্কে আমি একটু আগেই বললাম, যে ওই আর কাজ কি দেবতা, তোমার ভাব বুঝে নিয়েছো যে জায়গাটা। আর দ্বিতীয়টা এটা, যে দুর্গা কে বা তাহে নাই জানি, শুনি মায়ের সতীটি। তো এই প্রশ্ন কিন্তু পিআইকিউ পরীক্ষায় কিন্তু এসছে। যেহেতু সংলাপ তুলে জনা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, এবং সংলাপগুলোও দেখো খুব সোজা, কঠিন নয় কিন্তু। এবার তারপরের প্রশ্নে যদি আমরা যাই, আমি শুরুতে তোমাদেরকে কিছু স্লাইড দিয়ে দেখিয়েছিলাম যে কোন জায়গাগুলো গুরুত্ব দেবে, কোনগুলো বেশি পড়বে। সেইটাকে যদি মাথায় রেখে দেখো, যে শুদ্ধ প্রশ্ন এসেছিল যে মিনার্ভা থিয়েটারে জননাটক প্রথম অভিনীত হচ্ছে কবে, যে 1300 বঙ্গাব্দের 10ই পৌষ। সেহেতু ওই যে বাহ্যিক তথ্যের কথা বললাম, যে নাটকের ক্ষেত্রে বাহ্যিক কিছু তথ্য মনে রাখতে হবে, সেখান থেকে একটা মা হয়ে মা, মায়ের মনে, এই গানটি রয়েছে নাটকের দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্কে। তাহলে এই যে আমি এটাও বললাম যে গানের ক্ষেত্রে যে কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে কোন গানটি গাওয়া হচ্ছে সেটাকে দেখতে হবে। বিদূষক ও প্রথম গঙ্গারক্ষকের কথোপকথন আছে দ্বিতীয় অঙ্ক ষষ্ঠ গর্ভাঙ্কে। এই যে প্রথম গঙ্গারক্ষক নাটকে দুবার আসছে, দুটো গর্ভাঙ্কে। তাহলে সেই জিনিসটা তোমাকে দেখে রাখতে হবে, যে কখন কখন কোন গর্ভাঙ্কে আসছে, কোন কোন চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এটা সেই জায়গা থেকে আসছে। এবং তারপরেরটা যদি দেখতে পাও, তাহলে উক্তি তুলে প্রশ্ন হচ্ছে। শুদ্ধ অশুদ্ধ যদি প্রশ্নগুলো দেখো, তাহলে এই যে শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন কটা এসছে, এই যে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, যে চারটে যে দেওয়া হয়েছে, কিভাবে পড়তে হবে, এই যে শুরুতে আমি তোমাদেরকে যে কয়েকটি পয়েন্ট বললাম, সেইগুলোকে মাথায় রাখলে কিন্তু এই চারটি প্রশ্ন বুঝতে পারবে যে এই চারটি প্রশ্ন কিভাবে করা হচ্ছে, কোন কোন জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো করা হচ্ছে, বা কিভাবে তোমাকে এই প্রশ্ন উত্তরগুলো করার জন্য কিভাবে পড়তে হবে।
একটু আগে তোমাদেরকে আমি স্তম্ভের কথা বলেছিলাম, এইটা একটা ব্যাপার। এই প্রশ্নটা সামনে এসেতেই মনে পড়লো যে প্রত্যেকটা নাটকে বিভিন্ন চরিত্র থাকছে, চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক কি, কোন চরিত্রের সাথে কোন চরিত্রের কি সম্পর্ক, বা কোন চরিত্রগুলোকে স্পেসিফিকলি কোন গর্ভাঙ্কে দেখা যাচ্ছে। তোমার মনে হতে পারে যে স্যার অর্জুনকে তো প্রবীরকে তো অনেক বারবার বিভিন্ন গর্ভাঙ্কে দেখা যাচ্ছে, এই ধরনের প্রশ্ন আসার চান্স কম, কিন্তু যে প্রবীরকে বারবার কোনটায় দেখা যাচ্ছে এর চান্স কম। যে চরিত্রগুলোকে একবার বা দুবার বা অল্প কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে, বা নাটক চলতে চলতে শুরুতে নেই হঠাৎ করে মাঝে আসছে, এই ধরনের চরিত্রগুলো থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি হয়। এই যে দুটো তালিকা আমরা দেখতে পাচ্ছি, একটা তালিকা 1, তালিকা 2, একদিকে চরিত্রের নাম এবং একদিকে সম্পর্ক বা পরিচয়। তাহলে যখন তোমরা নাটক পড়বে বা উপন্যাস পড়বে, গল্প পড়বে, যাই পড়ো না কেন, চরিত্রের সম্পর্ক বা চরিত্রের যদি কোনো পরিচয় দেওয়া থাকে, সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করতে হবে। অবশ্যই সেগুলো কোচিং এর দায়িত্ব, নোটসে দিয়ে রাখা, সেটা অবশ্যই যারা কোচিং এ আছো তাদের পক্ষে ঠিক আছে, এবং অনেকে থাকে যে কোচিং এ নেই, তাদের জন্য আমি বলবো তোমাদের তাহলে এগুলো নিজেদেরকে পয়েন্ট আউট করতে হবে। অবশ্যই এগুলোকে লক্ষ্য রাখতে হবে যে একটা চরিত্র সম্পর্কে শুধু সম্পর্ক, এই যে ধরো যে দেওয়া হয়েছে যে অগ্নি, অগ্নি আসলে কে, অগ্নি আসলে প্রবীরের শ্যালক। তাহলে এই অগ্নি সম্পর্কে প্রবীরের শ্যালক বা আরো যদি দেওয়া থাকে, প্রবীরের শ্যালক হিসাবে দেওয়া থাকতে পারে, সোহার স্বামী হিসাবে দেওয়া থাকতে পারে, নীলধ্বজের জামাই হিসাবে দেওয়া থাকতে পারে, জনা জামাই হিসাবে দেওয়া থাকতে পারে। তো যতগুলো উক্তি একটা চরিত্র সম্পর্কে যতগুলি ট্যাগ দেওয়া থাকবে, সেই সবগুলো কিন্তু তোমাদেরকে পয়েন্ট আউট করে মনে রাখতে হবে। এই যে লাস্ট তুমি যদি এই 3টে চরিত্রকে দেখো, বৃষকেতু, অনুসাল্য এবং উলুক, এই চরিত্রগুলোকে কিন্তু নাটকে আমরা খুব কম পরিমাণ পাবো শেষ দিকে। উলুককে তো একবারই পাবো, বৃষকেতু, অনুসাল্য পাবো আমরা যুদ্ধের পর। অনেক সময় হয় কি, ধরো বৃষকেতু, অনুসাল্য তুমি মনে আছে কিন্তু যে নাটকে এসছে, তোমার যুদ্ধের কাহিনী মনে আছে, তারপর এনারা আসছেন মনে আছে, কিন্তু কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে মনে পড়ছে না, হতে পারে। এবার তোমাকে মানে এটা একটা এগুলো ছোটখাটো ট্রিক্স আর কি, আমার মনে পড়লো আমি সেই জন্য বলছি। যে তোমার ধরো মনে আছে যে এই অঙ্কের এই গর্ভাঙ্কে অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধটা শুরু হলো, তোমার হয়তো মনে আছে। যে ধরে নাও ওই কথায় বলছি যে তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যে ধরে নাও যুদ্ধটা শুরু হলো। এবার প্রসঙ্গক্রমে যারা ভালোভাবে পড়াশোনা করো, রিভিশন দাও, তাদের এটা তো মাথায় থাকবে যে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার একটা কি দুটো গর্ভাঙ্কের মধ্যেই কিন্তু এই চরিত্রগুলোকে আমরা পেয়ে যাচ্ছি, বৃষকেতু, অনুসাল্যকে, তারা অর্জুনের হয়ে যুদ্ধ করছে। তাহলে ওই গর্ভাঙ্কটা আমার মনে আছে যে যখন যুদ্ধ হলো, তাহলে তার একটা বা দুটো বা আশপাশের ইউনিটে গর্ভাঙ্কের মধ্যেই কিন্তু এই চরিত্রকে আমরা দেখতে পাবো। তাহলে অপশনে আমরা দেখে নেবো কি যে কোনটায় যুদ্ধ হয়েছিল এটা আমার মনে আছে, আর তার আশেপাশে কোন উদাহরণটা, কোন অপশনটা দেওয়া রয়েছে। যখন তুমি একান্তই পারছো না সেই পরিস্থিতিতে বলছি, তখন সেই হিসাবে এরকম নিজের নিজের কিছু স্ট্র্যাটেজি থাকে। এইখানে আমরা যদি চলে আসি যে একইভাবে ওই সংলাপ তুলে প্রশ্ন, একদিকে চরিত্র অন্যদিকে সংলাপ, তাহলে জনা নাটকের ক্ষেত্রে সব থেকে, তাহলে যখন তোমরা জনা নাটক পড়বে তোমাদের উচিত হচ্ছে প্রত্যেকের সংলাপগুলিকে ভালোভাবে লক্ষ্য করা। কারণ নাটকে কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুব সিমিলার এমন কিন্তু লাইন অনেক আছে। আমরা দেখবো যে যখন ওই সৈন্যদক্ষ বা তাদের মধ্যে যে কথোপকথনগুলো হবে, সেখানে আমরা দেখবো খুব কাছের লাইন। এবার আবার দেখো আর একটা জিনিস আমি এখানে বলি, এগুলো ছোটখাটো স্মার্ট স্ট্র্যাটেজি যেগুলো বলছিলাম আমি, যে কিন্তু পূর্ণ হয়েছে সময়, আনিব দাসেরে পুনঃ কৈলাস আলয়ে। যারা নাটক পড়েছো তারা জানো যে সময়টা পূর্ণ হয়েছে, এবার আমি দাসকে কৈলাসে আনবো। কৈলাসে কে থাকে? মহাদেব থাকে। এটা একটা সিম্পল ব্যাপার, কিন্তু যে পরেও নিচেও এটা বুঝতে পারবে যে কৈলাসে মহাদেব থাকে। তাহলে দাসের তার সময় পূর্ণ হয়েছে, তাকে আমি এবার কৈলাসে ফিরিয়ে আনবো, এই কথাটা কে বলতে পারে? ইজি, যে এই কথাটা মহাদেব বলতে পারে। এবার ধরে নাও, আমি জাস্ট বলছি যে পরের এই যে লাইনটা, রণশুনি বিষণ্ণ হইও না বালা, ক্ষত্রিয়ের নিত্যবাদে রণ, জয় পরাজয় যুদ্ধে কিছু নাহিক নিয়ম, এই লাইনটা ধরে নাও তুমি জানো না কার,
কিন্তু তুমি জানো যে কিন্তু পূর্ণ হয়েছে সময় আনিব দাসে পুনঃ কৈলাসালয়, এই লাইনটা যে মহাদেবের তুমি জানো, তার মানে এ 3 হবে, এটা তুমি কনফার্ম। সঙ্গে সঙ্গে তুমি অপশনে চলে আসবে যে এ 3 আছে কোনটাতে। তুমি দেখো 3 এবং 4, এ 3 আছে, এটা কিন্তু টাইম বাঁচানোরও একটা উপায়, টাইমটাও কিন্তু ম্যাচে। অনেক সময় হয় কি যে তুমি অপশন মেলাতে গিয়ে দেখবে এ 3 একটাই আছে, তুমি যদি শিওর কনফার্ম হয়ে থাকো তখন তুমি দেখবে এ 3 একটাই আছে, তখন সরাসরি সেটা হয়ে যাবে আনসার, বাকিগুলোর পড়ার বা মেলানোর দরকারই নেই। যদি সেটা তোমার এ 3 তুমি কনফার্ম, যদি পরে দেখা যায় এনটি আনসার দিয়েছে, সেটা পরে চ্যালেঞ্জ হবে। এবার এই প্রশ্নের ক্ষেত্রে যদি দেখো যে 3 এবং 4 দুটোতেই এ 3 আছে, এ 3 আছে, ডি দুটোতেই 1 আছে, তাহলে এ আর ডি দেখার দরকার নেই, তোমাকে বি বা সি এর মধ্যে যে কোনো একটাকে মেলাতে হবে, তাহলে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাবে। হয় এই রণশূন্য বিষণ্ণ যুদ্ধে কিছু সন্তানের অঞ্চলে ঢেকে রাখে, এই দুটোর মধ্যে একটা রেখে রাখতে হবে, তাহলে তুমি উত্তরটা পারবে। মানে এগুলো ছোটখাটো স্ট্র্যাটেজির কথা বলছি। তাহলে উক্তি তুলে মেনলি, যেটা দেখানো যে উক্তি তুলে মেনলি প্রশ্ন আসছে। সেম দেখো 21শে ডিসেম্বর, নিজ কর্ম করিলে সাধন, রুষ্ট যদি হয় জনার্দন, নারায়ণ কহুত নির্মল। 2021 সাল, মানে প্রশ্ন কিন্তু যখন অলরেডি ডিফিকাল্টি লেভেলে চলে গেছে, সেখানেও আমরা এমন একটা ফ্ল্যাট প্রশ্ন পাচ্ছি। এটা কিন্তু একটা ফ্ল্যাট প্রশ্নই বলা যায়, যারা পড়েছো তারা জানো যে এই প্রশ্নটা যে কেউ ইজিলি বলতে পারবে যে এটা প্রবীরের উক্তি, যে আমার কর্ম আমি করলেও যদি কৃষ্ণ রুষ্ট হয় তাহলে তিনি নারায়ণ নন। এমনকি যারা পড়েছো তাদের সেই প্রসঙ্গটাও মনে পড়ে যাবে। তাহলে আমি বোঝানোর চেষ্টা এটাই করছি যে নাটক থেকে যে জননাটক অনেকের পড়তে ভালো লাগে না, সেই জননাটকের যদি প্রশ্ন তোমরা দেখো খুব ইজি। তার মানে আমি এটাই বলতে চাইছি যে কোনো রকমে তুমি তোমার মনটাকে এটাকে বুঝিয়ে জননাটক পড়তে শুরু করো, একবার পড়ে ফেলো, নাটকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা একটা স্ট্র্যাটেজি ক্লাসের টাইপের, যে নেটের প্রেক্ষিতে এটা ক্লাস নয়, না হলে অবশ্যই আমি যদি একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস নিই, টোটাল আমি জননাটক সম্পর্কে তথ্য বা বিষয়বস্তু কি আছে, যখন তোমরা কোচিং এর ক্লাস করবে প্রপার, তখন অবশ্যই এইগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে এখান থেকে এবার দেখো একটা অ্যানালিসিস, যে আমরা যদি জনা দেখি, ডায়লগ বেসিস প্রশ্ন 4টে, মানে সংলাপ তুলে, ক্যারেক্টার থেকে একটা, এবং তথ্যভিত্তিক একটা, তাহলে বেশিরভাগ প্রশ্নটা আসছে ডায়লগ। কিন্তু এই যে জেনারেল ইনফরমেশন যে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ আমরা যদি দেখি, সেখানে কিন্তু অনেকগুলি জিনিস ছিল, চরিত্রের ব্যাপার ছিল, গানের ব্যাপার ছিল, অঙ্ক গর্ভাঙ্কের ব্যাপার ছিল, কিন্তু সব মিলিয়ে প্রশ্ন এসছে। তাহলে একটা নাটককে কিভাবে পড়তে হবে, কি রকম প্রশ্ন জনা থেকে আসছে, একই রকম প্রশ্ন যে অন্য নাটক থেকে আসে তা নয়, হয়তো কোথাও থেকে শুধু গানটাই বেশি আসে, তাহলে সেখানে গানকে খুব বেশি জোর দিতে হবে। এই যে জননাটক তুমি দেখলে, তোমাকে ডায়লগ মানে সংলাপ অনেক বেশি ফোকাস করতে হবে, কিন্তু তা বলে এমন নয় যে আমি উক্তি বা সংলাপই দেখে গেলাম, বাকিগুলোর প্রয়োজন নেই, এটা নয়। সবই দেখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে নাটকটা আমি বিশেষ করে বারবার রিভিশন দেবো সংলাপের উদ্দেশ্যে। আমরা যদি শাহজাহান দেখি, শাহজাহান এতদিন ছিল, আমি যখন চেয়ারে পেয়েছি সেই অবধি যদি দেখি, বারবার ওই দৃশ্য নাম আসতো, তাহলে আমি শাহজাহানের সবই দেখবো, কিন্তু দৃশ্য নামটাকে আমি পরীক্ষার আগে আরেকবার ভালো করে প্র্যাকটিস করে যাবো বা দেখে যাবো, সেরকম ব্যাপার। তো প্রত্যেকটা নাটকের একটা নিজস্ব এরিয়া থাকে, যে জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয়। এই জায়গাগুলো আমরা দেখলাম। এবার যদি আমরা কিছু প্রশ্নের দিকে যাই, মক টাইপের কিছু প্রশ্ন দেখো। আচ্ছা, আমি আগে যাই এখানে, যে কজন রয়েছে, মোটামুটি 13 জন রয়েছে তোমাদের, অ্যাপ্রক্স আমি বলো যে জননাটক পড়েছো কে কে, একটু শুনি কার কার মোটামুটি পড়া আছে। হ্যাঁ, আচ্ছা, সেলিমা লিখেছো, তোমার পড়া আছে। গোপাল বিষয়, অনুপমা মাইতি, তারা হ্যান্ড রেজ করেছো তোমরা। 3-4 জন হয়তো তোমরা পড়ে রেখেছো। যাই হোক, তো যারা দীর্ঘদিন ধরে পড়ছো, আশা করছি তাদের বেশিরভাগ জনের পড়া থাকবে, যারা নতুন তারা হয়তো সামনে পড়ে নেবে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই জায়গাটা, যে দেখো, যেটা আমি একটু আগে বললাম যে কিছু প্রশ্নের কথা, এই যে
জাস্ট আমি স্যাম্পল হিসাবে এগুলো তুলেছি যে হরি ভক্ত তোমা সম নাহি ত্রিভুবনে, কে কাকে বলেছে? হরি ভক্ত তোমা সম নাহি ত্রিভুবনে, এই কথাটা কে কাকে বলেছে? তো কেউ কি আছো যে আনসারটা দিতে পারবে, যে এটা আনসার কি অগ্নিবিদু বলতে পারবে? স্যার 3 নম্বরটা হবে, 3 নম্বর অপশন। হ্যাঁ, অগ্নিবিদূষককে। তাহলে এই মানে ইজি, কিন্তু প্রশ্নটা ইজি নয় কি? যারা পড়েছো তারা জানো প্রশ্নটা ইজি। এবার এই প্রশ্নটা তোলার একটাই কারণ, দেখো একই সঙ্গে এইখানে দেখো যে তোমা সম ভক্ত মম বিরল ভুবনে, এই একই কিন্তু বিদূষককে, এখানেও কিন্তু বিদূষক জড়িয়ে, কিন্তু এখানে হচ্ছে কি, এখানে কে কাকে কথাটা বলছে? এখানে শ্রীকৃষ্ণ, সরি বলেছে তোমা সম ভক্ত মম, আচ্ছা এইটা বলো, উত্তরটা বলো তো, যদি জানা থাকে যে তোমা সম ভক্ত মম বিরল ভুবনে, এটা কি বলতে পারবে কেউ? যাই মনে হচ্ছে, যে কেউ, তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার এটা হবে, বলতে পারো, নির্দ্বিধায় বলো, এটা নিয়ে এমন কিছু ব্যাপার নেই। কি মনে হচ্ছে বলো? কেউ একজন, যে কেউ, কি মনে হচ্ছে যে তোমার সমভক্ত, যারা পড়েছো তাদের একটা আইডিয়া করে বলো যে তোমার সমভক্ত মম বিরল ভুবনে, এই কথাটা কে বলতে পারে? সে শ্রীকৃষ্ণ বিদূষককে হবে। বেশ, পূজা বললে, আর আচ্ছা গোপাল বলছো এক, শ্রীকৃষ্ণ বিদূষককে, পূজাও বললে শ্রীকৃষ্ণ বিদূষককে। আচ্ছা, আর কেউ? আহ, আমি একবার দেখি, তার এক সেকেন্ড। যতদূর সম্ভব এটা দেখো একটা কিরকম জায়গা, তোমার সমভক্ত মম বিরল ভুবনে, যখন কথাটা বলছি, যারা পড়েছো তাদের মাথায় একটা জায়গা আসবে যে যখন ওই শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মূর্তিতে ভাব ধারণ করছে বিদূষকের সামনে, তখন কিন্তু শ্রীকৃষ্ণ এরকম কথা বলছেন বিদূষককে, যে তোমার মতো ভক্ত নেই। এই যে আমি তোমাদেরকে একটু আগে একটা জায়গা বললাম, একটা জিনিস, যে এই জনা নাটকে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু ভীষণভাবে গোলাবে, এটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম। এক সেকেন্ড দাঁড়াও। আমার যতদূর এই প্রশ্নটা আমার করেছি, কিন্তু আমার মনে নেই, আমার যতদূর সম্ভব এর আনসারটা কিন্তু, যতদূর আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণ বৃষকেতুকে বলেছে, কয়েকটা, আই থিঙ্ক। আমার এই জায়গাটা একটু আমি কনফিউজ, আমি একটু দেখে নিলে ভালো হতো। তোমরা একবার পড়লে, তোমরা পড়বে যখন তোমরা দেখবে যতদূর সম্ভব শ্রীকৃষ্ণ বৃষকেতুকে উত্তর বলেছিল কথাটা। কখন বলো তো? যখন ওই যে মানে জনা রেগে যাচ্ছে, দিয়ে ওই যে জনা রোষ ছাড়ছে যে আমি অর্জুনকে শেষ করে দেবো, তখন ও শ্রীকৃষ্ণ বলছেন যে তার যে রোষটা, এটা যদি ভাগে ভাগে নেওয়া হয় তবেই কিন্তু সেটা অতটা এফেক্ট করতে পারবে না। শ্রীকৃষ্ণের নিজেরও ক্ষমতা নেই পুরো রোষটাকে নেওয়ার। তখন বৃষকেতু বলছে যে আমিও একটা অংশ নেব। তখন আমার যতদূর সম্ভব তখন মনে হচ্ছে এটা হতে পারে যে ওই সময় বোধহয় একবার শ্রীকৃষ্ণ বলেছিল যে আমার, তোমার সময় আমার মতো ভক্ত কেউ নেই। এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, একদমই তাই, যে তোমা সমভক্ত মম বিরল ভবনে। তোমরা দেখতে পাবে বইয়ে যে কোন অঙ্কে, আই থিঙ্ক চতুর্থ অঙ্কের প্রথম গর্ভাঙ্ক বোধ হয় এটা, হ্যাঁ চতুর্থ অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। দেখো যারা পড়েছো, যে দুজন তিনজন পড়েছো বা যাদের কনসেপ্ট মনে আছে, প্রশ্নটা কিরকম হয়ে গেল, ইজি প্রশ্ন কিন্তু, কিন্তু প্রশ্নটা প্রত্যেকের মনে হবে যে শ্রীকৃষ্ণ বিদূষককে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা দেখতে পাবে চতুর্থ অঙ্কের প্রথম গর্ভাঙ্কে শেষ দিকে শ্রীকৃষ্ণ এটা বৃষকেতুকে বলছে, মানে ক্ষয়ের আনসার, যে তোমা সমভক্ত মম বিরল ভুবনে। তাহলে এই যে একটু আমি বললাম না তোমাদেরকে, যে কনফিউশন কিন্তু তৈরি করবে তোমাদের মধ্যে। হতে পারে এই যে তোমরা দু তিনজন বললে পড়েছো, তোমাদের মধ্যে হতে পারে যে কেউ একজন হয়তো খুব ভালোভাবেই নাটকটা পড়েছো, যে তা সত্ত্বেও হয়তো উত্তরটা পারলে না। তো এইটা আমি এখানে এই কারণেই উদাহরণগুলো তোলা, যে এটাই আমার দেখানোর জায়গা যে এমন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু গুলিয়ে দেবে।
প্রশ্নের উত্তরটা বলাটা ডিফিকাল্ট করে দেবে। তো এই রকম জায়গাগুলোকে কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বলো তো এটা কেউ পারবে নাকি যে শতধিক হেন অস্ত্র ধরে মৃত্যু শ্রেয় হেয় প্রাণ হতে? বলো এটার আনসার কি মনে হচ্ছে তোমাদের? কেউ একজন বলো, নির্দ্বিধায় বলো, কোনো অসুবিধা নেই, যেটা মনে হচ্ছে বলো। কারোর জনা মনে হবে, কারোর ভীম হতে পারে, কারোর অর্জুন হতে পারে, কারোর প্রবীর হতে পারে, যেটা মনে হচ্ছে বলো। একটু দেখো লাইনটা, দেখে বলো কার কি উত্তর মনে হচ্ছে। সঠিকই দিতে হবে তাছাড়া বলা যাবে না এটা নয়, ভুল হলেও কিন্তু কিছু জানতে পারবে। কিন্তু বলো যে কি মনে হচ্ছে তোমাদের। কেউ একজন, অর্পিতা, পূজা, সেলিমা বা গোপাল, অনুপমা, কেউ একজন। বেশ, প্রত্যেকেই বলছে প্রবীর। তার কারণ কেন প্রত্যেকে এই কথাটা বলছে, এই যে কিছু কিছু প্রশ্ন আমি তুলেছি এগুলো কিন্তু কারণ আছে। আমি জাস্ট যে কোনো প্রশ্ন তুলে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি এরকম কিন্তু নয়, এই প্রশ্নের কতটা কারণ আছে। প্রত্যেকের কি মনে হচ্ছে যে প্রবীর। তার কারণ আমরা যদি নাটকের প্রসঙ্গ মনে করি আমরা দেখতে পাবো যে প্রত্যেকে প্রবীরকে যুদ্ধে যেতে বারণ করছে। প্রত্যেকে বলছে যে না, অর্জুনের সাথে বিশেষ করে যেখানে কৃষ্ণ সহায় সেখানে এই যুদ্ধে জয় কখনোই সম্ভব নয়। সেই লাইনে কিন্তু এখানে লেখা যে মৃত্যু শ্রেয় হেয় প্রাণ হতে, মানে প্রবীর তখন তাদেরকে উত্তর দিয়েছিল যে এই রকম, মানে এটা আমি আনসার বলছি না, প্রবীরের কথা বলছি। প্রবীর এই ধরনেরই আচরণ যে না না আমি হার স্বীকার করব না, আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ফেরত দেব না, এরকম ভাবে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া ভালো, বা আমি ছেড়ে চলে যাব, এই ধরনের কথা কিন্তু প্রবীরের। তোমাদের স্বাভাবিক যে মনে হতে পারে যে এটার উত্তর প্রবীর, কিন্তু আদতে তা নয়। শতধিক হেন অস্ত্র ধরে মৃত্যু শ্রেয় হেয় প্রাণ হতে, যতদূর সম্ভব এই উত্তর হচ্ছে জনা। এই তো এই কারণেই কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলো তুলেছি। কখন কোন প্রসঙ্গে সেটাই ধরতে পারা মুশকিল হয়ে যাবে যে জনা এই কথাটা কখন বলেছিল। কিন্তু এই কথাটা আমি কেন তুললাম, কারণ যে কারোর পড়ে এই কনফিউজটাই তৈরি হবে যে উত্তরটা প্রবীরের, কথাটা প্রবীর বলেছে কিন্তু আদতে উত্তর জনা। তাহলে এইটাই আমি বললাম যে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু গোলাবে যে অ্যাকচুয়ালি উত্তরটা কি, সেই জিনিসটা দেখানোর জন্যই আমার এই ধরনের তোলা। এটা স্যার, যেটা সম্ভবত স্বামীর উদ্দেশ্যের কথাটা বলেছিলেন। বলো কি বললে সেলিমা, শুনতে পেলাম না। শরীর সম্পর্কে স্বামীর উদ্দেশ্যে এই কথাটা বলেছিলেন যেন, আমার যতটা মনে হচ্ছে। হ্যাঁ হয়তো, কোন কোন প্রসঙ্গটা আমার এক্সাক্ট সত্যি বলতে মনে নেই, যে শতধিক হেন অস্ত্র ধরে মৃত্যু শ্রেয় হেয় প্রাণ হতে, এটা হতে পারে একটা জায়গা আমার যেটা মনে হচ্ছে যে ওই যখন মানে জনার হয়ে সরি যখন প্রবীরের হয়ে মদন মঞ্জুরিও পিছিয়ে যেতে চাইছে তখন তাকে উত্তেজিত করার জন্য একটা হয়েছিল। আর যখন ওই সৈন্যদক্ষ বা সেনানায়ক এরা যুদ্ধ করতে যেতে রাজি হচ্ছে না তখন তাদেরকেও উত্তেজিত করার জন্য কিন্তু জনা এরকম কিছু কথাবার্তা বলেছিল এরকম। আর একটা টাইম পর প্রথম দিকে আমরা যদি দেখি প্রবীর বারবার এই কথা বলছে, এইটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি একটা জিনিস, পড়তে পড়তে এগুলো তোমরা লক্ষ্য করবে যে যুদ্ধ হতেই হবে, যুদ্ধ করতেই হবে, এই ধরনের উক্তি কিন্তু জনার প্রচুর রয়েছে। আদতে মনে হবে উক্তিগুলো প্রবীরের, কিন্তু প্রচুর এরকম উক্তি আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি করছে জনা। যুদ্ধ হবেই, যুদ্ধ করতেই হবে, মানে প্রথম দিকে জনা রাজি ছিল না, কিন্তু যখন সে রাজি হলো তখন কিন্তু সে অনড় হয়ে গেল, এবং সেই কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেককে রাজি করাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। একটাও সেনা কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, জনা তাদেরকে উত্তপ্ত করে পাঠালো। মদন মঞ্জুরি সে কখনো চায়নি তার স্বামীকে যুদ্ধে পাঠানো, তাকে উত্তপ্ত করছে কে, জনা করছে। সে তো এই মনে হতে পারে যে যুদ্ধ করবই, এই অনর ব্যাপারটা প্রবীরের মধ্যে ছিল, সে উত্তর হবে কনসেপ্ট ওয়াইজ দেখতে গেলে। কিন্তু এই রকম অনেক লাইন আছে যেগুলো কিন্তু জনার। তো এই ধরনের লাইনগুলো তোলার আমার কারণ একটাই, তোমাদেরকে দেখানো যে কনফিউজ তৈরি করার মতো লাইন নাটকে থাকে, যে নাটক যে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নজরে রাখতে হবে। এবার এইটা জাস্ট একটা স্যাম্পল হিসাবে আমি তোমাদেরকে তুলেছি যে
কখন অভিনয় হচ্ছে, বা অঙ্ক গর্ভাঙ্ক নিয়ে যে যুদ্ধটা কখন শুরু হচ্ছে, প্রবীরের মৃত্যুটা কখন হচ্ছে, উলুককে আমরা কখন দেখতে পাচ্ছি, এটা একটা স্যাম্পল তুলেছি যে কোন অঙ্কের কোন গর্ভাঙ্কে তোলা হচ্ছে। তাহলে ওভারঅল এই যে প্রশ্নটা, এটা ধরার কিছু নেই, এটা তোমাদের পুরোপুরি মানে বই পড়া থাকলে বা জানা থাকলে উত্তর দিতে পারবে, না হলে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। মানে আগেরগুলো যেমন কনফিউজ তৈরি করার মতো, এটা সেরকম ব্যাপার নয়। তো বাকি এই যে আমি প্রশ্নগুলো তুলেছিলাম, এটাই দেখানোর যে কনফিউজ তৈরি করার মতো লাইন এই নাটকে অনেক রয়েছে, সেই কারণেই কিন্তু আমি সেগুলো তুলেছিলাম। যাই হোক, তাহলে এই হচ্ছে একটা ওভারঅল একটা জিনিস, যে মানে জায়গা, যে নাটকটা তোমরা যে কোনো নাটক কিভাবে পড়বে, কোন ওয়েতে পড়বে, কোন জায়গাগুলো গুরুত্ব দেবে, কোনগুলো পয়েন্ট আউট করবে। হয়তো তোমরা যে 10 জন 12 জন তোমরা ক্লাস করলে, হতে পারে যে তোমরা হয়তো অনেকে এই জিনিসগুলো জানা, আবার অনেকে হতে পারে যারা নতুন করে জানলে, অনেকের হতে পারে বারবার পড়েছো তোমরা কনসেপ্ট জানো, তাও মনে হচ্ছে যেন কিছু কিছু জায়গা এইভাবে পড়লে আরো কনসেপ্টটা ক্লিয়ার হতো, এই জায়গাগুলো বা এইভাবে হয়তো আমি দেখিনি, এরকম কিন্তু হয়। যাই হোক, এই হচ্ছে একটা তাহলে ওভারঅল জায়গা, আমি যেটা জনা নাটক ধরে তোমাদেরকে টোটাল নাটকে বোঝানোর চেষ্টা করলাম। জনা নাটকের প্রপার ভিতরে গিয়ে বিষয়বস্তুর দিকে আর আলাদা করে কিছু গেলাম না, তার কারণ এটা একটা প্রপার জনার উপরে ক্লাস নয়, এটা ওভারঅল নাটক, সেই জিনিসটাকে আমি জনা দিয়ে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। যখন অবশ্যই ক্লাস হবে তখন আমরা জনার ভিতরে গিয়ে জনা নাটক নিয়ে কথা বলবো। আপাতত এই হচ্ছে একটা কনসেপ্ট, যে কিভাবে পড়বে, কিভাবে পড়াশোনা করা উচিত, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে তোমাদের মধ্যে থাকবে হয়তো যারা নাটক পড়েছো, এমন হয় সত্যি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, যে ওই আমি স্যার তোমরা স্টুডেন্ট এই ব্যাপারটা নয়। অনেকে আছো আমার থেকে বড়, থাকতেই পারো, অনেকে আছো ছোট, ঠিক আছে, মানে স্যার ব্যাপারটা ঠিক ওই রকম যেন হয় না। আমি যখন স্টুডেন্ট, মানে আমি যখন পড়ছিলাম নেট সেট, এরকম যখন আমাকে কেউ জিজ্ঞাসা করতো, আমার মনে হতো উত্তর দেওয়াটা কি ঠিক হবে, হয়তো আমি জানি সঠিক উত্তর, তাও দিতে পারতাম না, একটা কিন্তু কিন্তু বোধ ছিল, বলতে পারতাম না, অনেক সময় একটা কেমন দ্বিধা বোধ হয়। তো এই জিনিসগুলো এনো না নিজের মধ্যে, ক্লিয়ার করো, ভুল হবে ঠিক হবে কোনো ব্যাপার নয়, ব্যাপারটা ভুল ঠিকটা ব্যাপার নয়। এমন অনেক জায়গা আছে, আমি তোমাদের কাছে স্বীকার করছি, এমন জায়গা আছে হয়তো তোমরা এখন বর্তমানে নেট পড়ছো, আমি অনেকটা আগে পড়ে পেরিয়ে এসেছি, হতে পারে আমি তোমাদের কাছ থেকে কিছু জানতে পারবো, আমি ভুল বললাম, তোমরা ঠিকটা জানো, এমন নয় আমি বলছি মানেই বেদবাক্য ঠিক হবে। তোমাদের যদি মনে হয় এটা ভুল, নির্দ্বিধায় বলবে যে হ্যাঁ এটা স্যার বোধহয় একটু ভুল হচ্ছে, বা তোমাদের যদি মনে হয় যে এই জায়গাটা এইভাবে বললে ভালো হয়, এইভাবে পড়ালে ভালো হয়, নির্দ্বিধায় তোমরা বলতে পারো। ছোট বড় হওয়ার কিছু নেই, কারণ আমার বলার কিছু নেই, আমরা সব কিন্তু এক জায়গায়, তুমি যে লেভেলে আমি সেই লেভেলে, তুমিও নেট পড়ছো হয়তো, আমি জাস্ট একটা কি যে আমি ওই জায়গাটা জাস্ট পেরিয়ে চলে এসেছি, এটাই। কিন্তু আমি কিন্তু কোনো টিচার নই, বা আমি সেই হিসেবে আমি নিজেকে দেখি না, সেহেতু একটা জাস্ট আলোচনা হিসেবে ধরতে পারো, বন্ধুদের মধ্যে যেমন সেই গ্রুপ স্টাডি আলোচনা হয়, জাস্ট সেরকম একটা আলোচনা টাইপের তোমরা আমার ক্লাস ধরতে পারো, তো সেরকম ব্যাপার। বেশ, এই একটা ওভারঅল তাহলে তোমাদেরকে বোঝালাম। মোটামুটি তোমরা এটুকু অন্তত করো যারা রয়েছে ক্লাসে, যে ক্লাস কেমন লাগলো, বুঝতে পারলে কি না, আর যদি কিছু বলার থাকে তো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, বলতে পারো। বলো, ক্লাস কেমন লাগলো তোমরা আগে জানাও। ভালো লাগলো স্যার। স্যার ক্লাস ভালোই হয়েছে। তো আমি এই নতুন শুরু করছি, কিছুদিন আগে শুরু করেছি নেট পড়া। মানে এই তথ্যগুলো জেনে অনেকটাই উপকৃত হলাম। মানে কিভাবে পড়তে হয়, কিভাবে তথ্যগুলোকে মনে রাখতে হবে, কিংবা পড়ার সময় নোট করতে হবে, ওইগুলো অনেক জানা গেল। তো এইটা একটা ব্যাপার, যে যখন তুমি নতুন যারা শুরু করছো, মানে যখন নেট পড়ার জন্য বলছি, যারা নতুন শুরু করবে, হয় কি যে যেমন ভাবে আমরা রেগুলার একটা পড়াশোনা করি, একটা বই নিলাম, আমি রিডিং পড়তে শুরু করলাম, রিডিং পড়লাম, জানা পড়া হলো, আমি নবান্ন নিয়ে এলাম, রিডিং পড়লাম, আমি রাধা উপন্যাস পড়লাম, ছোট গল্প পড়লাম, এবার পড়লাম সেটা ঠিক আছে, কিন্তু এই যে আমি একটা কিছু স্মার্ট ওয়ের কথা তোমাদেরকে বললাম, এই জায়গাটা যদি মাথার মধ্যে না থাকে না, যখন তোমরা পড়বে, একজনের মাথায় এই ওয়েটা আছে কিভাবে পড়তে হবে, একজন আছে জাস্ট পড়ছো। যখন আমি শুরু করি নেট পড়া, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি যখন শুরু করি আমি কিন্তু জাস্ট পড়তাম পড়তাম পড়তাম, আমার কিন্তু দুবারে নেট সেট যে আরে কিছুই হয়নি,
সেট নয়, সেট আমি দিইনি, নেট চেয়ারে হয়নি, নেট দিলাম, দুবার দিলাম, ফেলিওর হলাম, হয়নি। এত পড়েছি, এত বইগুলো পড়লাম, তাতেও হলো না। অ্যাকচুয়ালি কি ফল্ট, কি কি কোন ওয়েতে পড়তে হবে, কোন নাটক বা কোন উপন্যাস বা কোন গল্প, কোনগুলো একটু বেশি জোর দেওয়া দরকার, কোথায় সবই জোর দিতে হবে, এই জিনিসটা মাথায় থেকে যখন পড়াশোনা শুরু করবে, তুমি যখন এই জিনিসটা তোমার মাথায় ক্যাচ করে গেল, এরপর তুমি জনাটা পড়বে। যারা জনা পড়েছো বলছিলে একটু আগে, যে অনুপমা বা গোপাল বা যারা যারা বললে যে জনা তোমাদের পড়া আছে, আগের জনা পড়া আর এখন যদি জনা পড়ো, দুটোর মধ্যে 1% হলেও তুমি তফাৎ পাবে। কারণ এই যে কনসেপ্টটা, যেটা তোমাদের জানা ছিল না, এটা জানার পর যখন পড়বে, আগের থেকে পড়াটা বেটার হবে। শুধু যারা নতুন পড়ছো তাদের প্রত্যেকেই একটা জিনিস, যে পিওআইকিউ ফলো করে একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করবে। বা যেখানেই কোচিং তোমরা নাও, বা এই যে এডু ব্লুমস যেখানে আপাতত আজকে ক্লাসটা হচ্ছে এখানে নাও, যাই করো, যেখানেই করো, আমি কখনোই বলবো না যে আমার কাছ থেকে এটা শিখতে হবে, যেখানেই হোক, সেখান থেকে প্রথমে শেখার এটা চেষ্টা করবে যে কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হবে। একটা জনা নাটক এমন নয় যে একটা 5 ক্লাসের বা 10 ক্লাসের ক্লাস হচ্ছে, তোমরা কেউ সেরকম নও, প্রত্যেকেই অভিজ্ঞ, প্রত্যেকে একটা জায়গা পেরিয়ে তোমরা এসছো। সেহেতু জনা নাটক তোমাদেরকে আমার আলাদা করে পড়ানোর কিছু নেই, রিডিং পড়ানোর মতো কিছু নেই। যথেষ্ট জ্ঞান আছে তোমাদের, আমার সমান জ্ঞান আছে, আমার থেকে বেশিও থাকতে পারে কারোর, সে তো ওটা পড়ানোর মতো কিছু নেই। কিন্তু কোনখানটা বেশি গুরুত্ব দেবে, কোনগুলো দেখবে, কোন ভাবে দেখবে, সেই জায়গাগুলো আমার দেখানো, তার কারণ আমি সেই জায়গাটা, সেই ডিফিকাল্টি লেভেলটা কোথাও না কোথাও পেরিয়ে এসেছি। সেইটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারি, সেই জিনিসটা যদি শেখাতে পারি, তাহলে তোমাদের কাছে এই পাঠটা পড়তে অনেকটা ইজি হয়ে যাবে। এইটা হচ্ছে মেন কথা। সেটা যখন নতুন পড়বে, একটা ধারণা কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়াশোনা করবে, কিভাবে প্রশ্ন বর্তমানে হচ্ছে, কোন দিকে প্রশ্ন যাচ্ছে, এই জায়গাগুলো দেখে পড়াশোনাটা করবে, তাহলে পড়তে, সেই জায়গাগুলো ধরতে এবং পরে মক দিতে অনেকটা সুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার, এটা হেমন্তের ক্ষেত্রে বললাম। বেশ, আর কি কি লিখেছো দেখি। আচ্ছা, সেলিমা লিখেছো যে সময়টা কিভাবে চলে গেল, বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ। এইগুলো কিছুটা এনকারেজ করে যে হ্যাঁ, আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে, মানে আমি পড়াতে পেরেছি, বোঝাতে পেরেছি, এটা একটা ভালো লাগার জায়গা অবশ্যই। বেশ, আর যদি কারোর কোনো রকম কিছু নেট সংক্রান্ত জিজ্ঞাসা থাকে, হ্যাঁ, বা কিছু জানার থাকে তথ্য, যে কোনো ইউনিট সংক্রান্ত হোক, বা আজকের ক্লাস সম্পর্কিত হোক, নেট সম্পর্কিত হোক, কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বলতে পারো। স্যার বলছি রিভিশনটা কিভাবে করবো ওটা ঠিক বুঝতে পারি না। হুম, তো রিভিশন কিভাবে করবে বলতে, দেখো একটা নাটক, ধরো আপাতত আমি যদি লাস্ট, এর পরের নেট আমি আগস্ট ধরছি না, পরের নেট ধরো ডিসেম্বর, ধরে রাখো, তাহলে আগস্ট থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ধরো 5 মাস সময় তুমি অ্যাপ্রক্স এখনো ধরো পড়ছো, তোমার হাতে ধরো 3 মাস, মোটামুটি টোটাল যদি তুমি 20টা ইউনিট, বাংলার 10টা, ফার্স্ট পেপার 10টা, রিভিশন দিতে কিন্তু তোমার 2 মাস তো সময় লেগেই যাবে শেষ দিকে। কারুর 2 মাস, কারুর 3 মাস, এরকম সময় লাগে। যাই হোক, রিভিশনের যে ব্যাপারটা, তুমি এই জননাটক একবার পড়লে, ধরে নাও আজকে হচ্ছে 13 তারিখ, তুমি আজকে জননাটক পড়লে, এরপর তুমি অন্য 9টা নাটক, তারপরে চলে গেলে গল্পে, তারপরে চলে গেলে তুমি উপন্যাসে, তারপর চলে গেলে ইউনিট 10-এ। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অবশ্যই, অনেকের হয় কি একবার পড়েই যা স্মৃতিশক্তি, অনেকে 10বার পড়ে হয় না, এরকম হয়। কিন্তু আমি আমার ক্ষেত্রটা দেখে বলছি, যে তুমি 13 তারিখে আগস্টে জনা পড়লে, তুমি আবার খুলছো অক্টোবরে গিয়ে বা সেপ্টেম্বরের শেষে গিয়ে, তখন হবে কি, তুমি এই যে জনাটা পড়েছো, এই জনার আর কোনো জিনিসটাই তোমার মাথায় থাকবে না। তার কারণ তুমি আগস্ট থেকে অক্টোবর বসে নেই কিন্তু, এই 2 মাস প্রতিনিয়ত তুমি কিছু না কিছু ইউনিট পড়ছো, কোনো না কোনো পড়াশোনা করছো, সেগুলো মাথায় ঢুকছে, হবে কি জনাটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। যেহেতু রিভিশনের যে ব্যাপারটা, আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি, নিজস্ব নিজস্ব রুটিন পড়ার পদ্ধতি তোমরা করবে, আমি সাজেস্ট করতে পারি যে একটা জিনিস পড়ার পর, জনা পড়লে, তারপরে তুমি অন্যতে চলে যাও, বাট চেষ্টা করবে যে 7 দিন পর বা সপ্তাহের শেষে একটা দিন, যেগুলো তুমি টোটাল সপ্তাহে পড়লে, একবার করে চোখ বোলানো। এবার একটা ব্যাপার যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, প্রথমে আমি শুরু করেছিলাম কি, যে জনা নাটক বেশ আমি লিখে লিখে পড়বো, ওই
মানে পয়েন্ট করে করে প্রশ্ন, কোন লাইন থেকে কতগুলো প্রশ্ন হবে এইভাবে আমি লিখবো। ওইভাবে করতে গেলে একটা সিলেবাস শেষ করতে 2 বছর লেগে যাবে, একটা টাইমে গিয়ে আমার মনে হয়েছিল। সেহেতু করবে, আমি যেটা করেছিলাম কি, আমি বইয়ের লাইন মানে দাগ দিতাম তলায়, আমার যে লাইনটাকে ইম্পর্টেন্ট মনে হতো সেই জায়গাটা বা সেই লাইনটাকে আমি দাগ দিয়ে রাখতাম। তো যখন তুমি প্রথমবার জনা পড়বে, সেই তুমি দেখবে যে জনা একটা নাটক 100 পাতা বা 150 পাতা ধরে না নাটক, নাটকে তুমি দাগ দিচ্ছ দাগ দিচ্ছ, যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে দাগ দিচ্ছ, তুমি দেখবে হয়তো তুমি 100টা ইম্পর্টেন্ট জায়গা খুঁজে পাবে। সেই নাটকটা যখন দ্বিতীয়বার খুব পড়বে, সেই নাটকে দেখবে 100টা ছাড়াও তুমি আরো 20টা ইম্পর্টেন্ট লাইন খুঁজে পেয়েছো। যখন তুমি তৃতীয়বার পড়বে, আরো 30টা লাইন ইম্পর্টেন্ট পেয়েছো। তো একটা সময়ে গিয়ে প্রায় 80-90% ইম্পর্টেন্ট লাইন কিন্তু তোমার চোখে ধরা পড়ে যাবে। এবার প্রতিবার কি প্রথম লাইন থেকে শেষ লাইন অব্দি বারবার রিডিং করা সম্ভব? সম্ভব নয়। 1 থেকে 2 বার তুমি সম্পূর্ণ লাইনগুলো দেখে দেখে পড়ে 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 তুমি পড়লে, 2 বার হয়তো পড়লে, তারপর থেকে তোমার কাজ হবে যে লাইনগুলো, এই যে 2 বার তুমি টোটাল পড়ার সময় লাইনগুলো ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয়েছে এবং দাগ দিয়েছো, তুমি সেই লাইনগুলো চোখ বোলাবে আর মাথায় দেখানোর চেষ্টা করে, মাথায় নিয়ে আসার চেষ্টা করবে যে ওই যে লাইনটা আমি দাগ দিয়েছিলাম তার আগে পিছুর প্রসঙ্গটা কি ছিল। ইম্পর্টেন্ট লাইনটা তুমি দাগ দিয়েছো, তার আগে পিছুর প্রসঙ্গগুলো মোটামুটি একটা কি ছিল, মানে ধারণাটা তুমি নিয়ে আসছো যে হ্যাঁ আমি কি পারছি, তার মানে আমার ঠিকঠাক পড়াশোনাটা এগিয়েছে। এরপর থেকে তুমি যখন রিভিশন দেবে, তোমার কাজ হবে জাস্ট ওই চোখ বুলিয়ে যাওয়া আর ইম্পর্টেন্ট লাইনগুলো একবার দেখে নেওয়া। আর তার সাথে সাথে এই যে ধরো নোটসের যে ব্যাপারটা, সেখানে কি, সেখানে তোমাকে দেখতে হবে যে মিলিয়ে যাওয়া লাইন, গুলিয়ে যাওয়া লাইন, বাহ্যিক তথ্য যেগুলো, এই জায়গাগুলো একটা নোটে থাকে। একটা নোট পড়ে কিন্তু কখনো ইউজিসি নেট ক্র্যাক করা সম্ভব নয়, এটা বাস্তব কথা। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমার চোখ এড়িয়ে গেছে, কিন্তু একজন অভিজ্ঞ শিক্ষকের নোটে থাকে এই বাহ্যিক তথ্য বা ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা, যেগুলো এই যে একটু স্ক্রিনেও এখনো যেটা রয়েছে যে শতধিক হেন অস্ত্রাগারে মৃত্যু সেভাবে প্রাণ হতে, হয়তো তুমি পড়বে কিন্তু এই লাইনটা তোমার বাদ চলে গেছে, কিন্তু এই লাইনটাই নেট প্রশ্ন করবে, এইরকম ব্যাপার আর কি অনেক সময় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি, যে যখন পড়াশোনা করবে এই জিনিসটাকে মাথায় রাখবে যে ইম্পর্টেন্ট লাইন দাগ দেবে, দাগ দিতে দিতে পড়াশোনা করবে, এবং যখন 3 বার 4 বার হয়ে যাবে তখন জাস্ট যেগুলো তুমি দাগ দিয়েছো, যেগুলোকে তোমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলোকে চোখ ফেলাবে। এবং চেষ্টা করবে সারা সপ্তাহে যা পড়লে সপ্তাহের শেষে একটা দিন যা পড়েছো, প্রথম প্রথম একটু সময় লাগবে, তারপর থেকে চেষ্টা করবে যেগুলো তুমি পড়েছো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেওয়া, যে হ্যাঁ সব তোমার মনে আছে নাকি, ঘটনাটা মনে আছে নাকি। বা হট করে আমি যেটা করতাম, বইয়ের একটা হট করে একটা পেজ খুললাম, যে কোনো পেজ হতে পারে, 10 নম্বর 15 নম্বর 17 নম্বর, দিয়ে একটা লাইন দেখলাম, উক্তি যে করছে তাদের হাত চাপা দিয়ে দিলাম, লাইনটা দেখলাম যে এই লাইনটা কে করেছে, আচ্ছা এ করেছে, এটা মাথায় এলো, প্লাস কোন প্রসঙ্গে করেছে সেটা আমি মনে মনে ভেবে নেওয়ার চেষ্টা করলাম। এইভাবে রিভিশনগুলো দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকের জন্য আমি বলছি না, তোমাদের নিজস্ব কিছু পদ্ধতি থাকতে পারে, কিন্তু এটা আমার মনে হয়েছে এটা বেটার হতে পারে। আর যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো, বলতে পারো যদি কিছু জানার থাকে। স্যার বলছিলাম প্রবন্ধ ইউনিটটা কিভাবে পড়বো একটু বলুন না। দেখো ইউনিট 7 যদি আমরা দেখি, প্রবন্ধের যে ইউনিটটা আছে, প্রবন্ধের একটা সমস্যা হচ্ছে সব থেকে ফ্ল্যাট প্রশ্ন তো নেই বললেই চলে, বেশিরভাগ ওই তোমার ওই শুদ্ধ শুদ্ধ বা স্তম্ভ টম্ভ মেলানোর যে প্রশ্নগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে ইউনিট 7-এর ক্ষেত্রে। এবার ইউনিট 7-এ এই সেম কথা আমি বলবো যে ইউনিট 7 হচ্ছে সব থেকে বেশি রিভিশন দেওয়ার জায়গা, বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে, কারণ ইউনিট 7 একটু টাফও লাগে সত্যি বলতে। আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলতে পারি, যেটা বলা কতটা ঠিক আমি জানি না, তাও আমি এই কথাটা বলছি। আমার এটা মনে হয়েছে, আমি তোমাদেরকে কিন্তু এটা ডিমোটিভেট করছি মোটিভেট করছি কিছু না, আমার মনে হয়েছে সেটা বলছি, যে আমার একটা ধারণা, নেট পেতে গেলে তো নয়, জিআরএফ পেতে গেলেও সব পড়ে নিতে হয় এটা নয়, এটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানে ইউনিটেও নয়, কিছু কিছু পোর্শন একটু একটু বাদ দেওয়া যায়, এটা আমার মনে হয়েছে। মানে ধরে নাও তুমি পড়ছো ইউনিট 2 মানে মধ্যযুগ, পুরো মধ্যযুগ বাদ দিয়ে দিলে এটা কিন্তু সম্ভব নয়, যে পুরো মধ্যযুগ দিয়ে তুমি নেট দিতে যাচ্ছ, এটা নয় কিন্তু। কিন্তু ধরে নাও তোমার মনে হলো মধ্যযুগের সব ঠিক আছে, রামায়ণ থেকে একটি প্রশ্ন আসবে, এত কঠিন আমার হচ্ছে না, রামায়ণটা তুমি বাদ দিতে পারো। কিন্তু
এই যে তুমি রামায়ণ বাদ দিচ্ছ বা তুমি শ্রীকৃষ্ণ বিজয় বাদ দিচ্ছ, মহাভারত বাদ দিচ্ছ, তার এগেনস্টে তোমার সেই কনফিডেন্স থাকতে হবে যে চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে লোড চন্দ্রনা থেকে যা প্রশ্ন আসবে সেটার জন্য কিন্তু আমি প্রিপেয়ার, তবে তুমি ছাড়তে পারো। সেম আমি কেন তোমাকে এই কথাটা বললাম, আমার অভিজ্ঞতা থেকে সবকিছু বলছি। যখন এই প্রবন্ধ পড়ছি, হয়তো আমার অবনীন্দ্রনাথের বা আবু সৈয়দ আইবের একটু বেশিই কঠিন লাগছে, আমি সেক্ষেত্রে অনেক সময় করেছি কি, যে আমি দুবার পড়ে দেখলাম না এটা আমার ঠিক হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, আমি কিন্তু জোর করি, আমি অন্য জায়গাটা অনেক বেশি জোর দিয়েছি যেটা আমার একটু ইজি মনে হয়েছে বা মনে হয়েছে এটা পড়লে পারবো, সেই জায়গায় আমি দুটো একটা ছেড়েছি। এই কথাটা আমি কেন বললাম, তোমরা করতে পারো, আমি বলছি না এটাই করো, যে খুব কঠিন লাগছে, পড়েও হচ্ছে না, মনে রাখতে পারছো না, উত্তর করতে পারছো না, সেই ক্ষেত্রে বারবার সেটার পেছনে সময় নষ্ট না করে একটা দুটো ছোট ছোট পোর্শন ছেড়ে সেই সময়টা অন্য জায়গায় কাজে লাগাতে পারো। যাই হোক, আর প্রবন্ধের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর যে প্রশ্ন যেরকম আসছে, প্রবন্ধ যখন কেউ পড়াবেন তখন দেখবে, নিশ্চয়ই বলবে যে প্রবন্ধে যেরকম প্রশ্ন আসছে রিভিশন চাওয়া, এমন আবার এটাও ঠিক যে প্রবন্ধে যে ইম্পর্টেন্ট লাইনটাই তুলবে এটাও নয়, যে কোনো একটা লাইন তুলে দিচ্ছে, এমনকি ইভেন এরকম হচ্ছে একটা শব্দকে পরিবর্তন করে দিচ্ছে, শূন্যস্থান দিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু সেরকম প্রশ্ন কম আসে। এবার আমরা যখন নেট পরীক্ষা দিই সোজা প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমাদের চোখে লাগে না, কঠিনগুলো চোখে লেগে যায়, বারবার আমরা ওইগুলোই ফোন করে বন্ধুদেরকে বলি, দেখ প্রবন্ধ থেকে এই প্রশ্নটা এসছে, এটা কত ডিফিকাল্ট, কিন্তু তুলনামূলক সোজাও থাকে, কিছু কিছু সোজা প্রশ্ন থাকে। এবার সেগুলোকে কিন্তু দেখবে, বারবার কঠিন দেখে যেন ডিমোটিভেট হয়ে না, প্রবন্ধ পড়বে, একটু সময় নিয়ে নিয়ে প্রবন্ধ পড়ো, লাইন বাই লাইন পড়ো, পড়ার সময়ে একটা বেসিক ছবি তৈরি করবে মাথায়, যে লেখকটি কি বলছেন, পরপর কি বলছেন, যে কোনো ইউনিট পড়ার ক্ষেত্রে এটা কিন্তু, যে পরপর লেখকটি কি বলে বলে যাচ্ছেন, কোন ঘটনাগুলো তো বলছেন, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রেখো, দিয়ে সেই পড়াশোনাটা করো। একটা ছবি তৈরি করতে, আমি যখন ধরো পড়ছি চোখ বন্ধ করে কিন্তু একটা ছবি তৈরি করি, আমি যখন জনা পড়ছি, এই যে একটা রাজবাটির কক্ষে অগ্নি সকলকে আশীর্বাদ দিচ্ছে, এটা কিন্তু আমি মাথায় ছবি তৈরি করি, যে একজন দাঁড়িয়ে আছে সে নিবদ্ধ হচ্ছে, জনা অগ্নি তাকে আশীর্বাদ দিচ্ছে, কাকে কি আশীর্বাদ দিচ্ছে, একটা ছবিও আমি সঙ্গে সঙ্গে তৈরি করি। তো চেষ্টা করবে যেখানে সম্ভব প্রবন্ধের ক্ষেত্রেই হোক বা যেখানে হোক একটা ওইরকম ছবি তৈরি করা, এবং পরপর লাইন বেসিসে অবশ্যই পরপর রিভিশন দেওয়া, বারবার পড়াশোনা করা, এবং ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দিয়ে পরে সেগুলো মুখস্থর মতো করে দেওয়া। এবার শর্টকাট, টোটাল ইউনিটের তো আর শর্টকাট ট্রিক্স কিছু বলা যায় না যে প্রবন্ধ এরকম শর্টকাটে করা যায়, কিন্তু এরকম রিভিশন দাও। প্রথম যেহেতু তুমি, তোমার একটু মনে হবে যে কি কি লিখেছে, এত কিভাবে মনে রাখবো, কিরকম প্রশ্ন দিচ্ছে, হ্যাঁ কঠিন লাগবে ভীষণ, তুমি কিউআইকিউ প্রবন্ধটাকে দেখতে গেলে কঠিন কঠিন লাগবে, কিন্তু তুমি অনেকবার পড়ো, প্রবন্ধটা প্রয়োজন পড়লে তুমি প্রবন্ধের ইউনিট কঠিন লাগছে, তুমি 6 বার 7 বার 10 বার রিভিশন দাও। আর তার জন্য দরকার হচ্ছে কিন্তু সময়, নেটকে সময় দিতে হবে, আমি প্রত্যেকটা একটা কথাই বলি, নেটকে সময় দিতে হবে। আধ ঘন্টা 1 ঘন্টা সারাদিনে 6 ঘন্টা 7 ঘন্টা সময় দিয়ে নাও হতে পারে, যতটা পারবে সময় দাও। তার মানে কি এই যে সব কিছু ছেড়ে দিয়ে আমি সময় দেবো না, সবকিছু ছাড়তে হবে না, পুজো বিয়ে বাড়ি উৎসব শরীর খারাপ লেগে থাকে, সত্যি কোনো কাজ আছে তুমি গ্যাপ দিলে ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় অজুহাত আমাদের প্রত্যেকের কাছে প্রস্তুত থাকে, হ্যাঁ এই হয়েছে এই হয়েছে, কিন্তু সেটা থাকে তুমিই পড়বে, এটা হচ্ছে ব্যাপার। যতটা সময় দেওয়া যায় ততটা সময় পড়াশোনা করো। আমি বাস্তব কথা তোমাকে বলছি, আমি বাড়িয়ে বলছি এটা নয়, আমি বিয়ে বাড়ি পুজো বাড়ি সব করেছি, কিন্তু আমার একটা সময় এমনও গেছে, যারা এখানে যদি কেউ অভিজ্ঞ থেকে থাকো, যারা দীর্ঘদিন পড়াশোনা করছো, তারা এই ব্যাপারটা জেনে থাকবে, একটা সময় এমন হবে যে তুমি নেটকে ভালোবেসে ফেলবে। মানে আমি বিয়ে বাড়িতে হয়তো বসে আছি, ফোনই আমরা সারাদিনে ফোনটা একবার না একবার স্ক্রল করি, এমনও গেছে যে হয়তো বিয়ে বাড়িতে আছি, কোনো কাজ নেই, জাস্ট বসে আছি, আমি কোথাও একটা মক দিয়ে দিলাম, বা ফার্স্ট পেপারে একটা ভিডিও বা নোটগুলো জাস্ট চোখ বলেলাম, এমন মানে নেট থেকে বেরিয়ে যেও না, ঘুরতে যাও, খেলতে যাও, খেতে যাও, হ্যাঁ বিয়ে বাড়ি করো, অনুষ্ঠান বাড়ি করো, কিন্তু নেট থেকে বেরিয়ে যেও না। একটা পড়তে পড়তে তুমি যদি, আমি জাস্ট বলে দিচ্ছি তোমাকে 3 দিন ব্রেক নাও টানা, তুমি 3 দিন আগে যেটা পড়ে গিয়েছিলে সেটা ভুলে যাবে। নেট একটা এমন জিনিস কিন্তু একটা সময় পর, যারা নতুন পড়ছো আমি তাদের জন্য বলছি, সেহেতু টানা গ্যাপ নেবে না, একটু হলেও, সারাদিনে সময় নেই, 2 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় আছে, তাও একবার যে কোনো একটা জিনিস চোখ বলা, মানে নিজের মনকে যেন স্যাটিসফাই রাখতে পারো যে আমি নেটের মধ্যে আছি, সেই জিনিসটা যেন থাকে, টানা বেরিয়ে যাবে না। আর হেমন্ত তোমাকে বলবো যে যেটা আমি প্রবন্ধের ক্ষেত্রে বললাম, যে ওই একই জিনিস যে পড়ো, রিভিশন দাও, তুমি প্রয়োজন পড়লে, যেটা আমি নাটকের ক্ষেত্রে বললাম 2 বার পড়ে রিভিশন দাও, তুমি প্রয়োজন পড়লে প্রবন্ধটা 3 বার ভালো করে পড়ো, এই মাসে একবার পড়লে, তারপর
টুকটাক একটু রিভিশন দিলে, পরের মাসে আবার একবার প্রথম থেকে লাইন বাই লাইন পড়লে, আবার একটু রিভিশন দিলে, দেখো কোন বন্ধু কোন বান্ধবী কে প্রথমবার নেট পেয়েছে, জেআরএফ পেয়েছে, সত্যি কথা বলতে দেখে লাভ নেই, নিজেকে বিচার করতে হবে। নেট বড় পরীক্ষা, 3বার লাগুক 4বার লাগুক, অ্যাচিভ করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। কেউ যেমন একবারে জেআরএফ পায়, কেউ আছে 10বারও পায়নি, এটা হয়। সেহেতু সময় লাগতে পারে, একবার ফেলিওর হবে, দুবার ফেলিওর হবে, 3বার ফেলিওর হবে, 4বার ফেলিওর হবে, কিন্তু চেষ্টা যদি চালিয়ে যাও ঠিকঠাক ভাবে, সাকসেস আসতে বাধ্য। আমি বলছি, আমি নিজে 2বার আমি নেটে ফেলিওর, তারপরে আমি জিআরএফ পেয়েছি। এই যে 2বার ফেলিওর হয়েছি, সেখানেই আমি শিখেছি। কিন্তু আমার খারাপ লেগেছে, জীবনে প্রথম ফেলিওর হচ্ছি, খারাপ লাগবে, খারাপ লেগেছে, কেন ফেলিওর হলাম সেটা খুঁজে বের করলাম, নিজের দুর্বলতা কোথায়, কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলোকে তৈরি করলাম, যে কারণে এত ইজিলি আমি তোমাদের কি জায়গাগুলো বলতে পারছি। সেইভাবে পড়াশোনা করেছি, তারপর আমি জিআরএফ পেয়েছি। সেরকম পড়ো, ডিমোটিভেট কোথাও হয়েও না, পড়াশোনা করো, যেমনই হোক সাকসেস একদিন না একদিন প্রত্যেকের আসবে, এই আশা রেখেই পড়াশোনা শুরু করবে, প্রত্যেকের অবশ্যই হবে। বেশ, আর যদি কারো কিছু বলার থাকে জিজ্ঞাসা করতে পারো, বলো। স্যার, বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠটা আমি বাদ দিয়েছি, অসুবিধা হবে? আমি তোমার কথাটা ক্লিয়ারলি শুনতে পেলাম না, ক্লিয়ার নয় ফার্স্টটা, রবীন্দ্রনাথের কবিতার কি বললে? কবিতার ওই পাখি মানে ইউনিট 8-এর যে প্রথম কবিতাগুলো আছে না, কাব্যগ্রন্থগুলো, ওটা বাদ হুম দিয়েছি, মানে খুব টাফ হয়ে যাচ্ছে আমার কাছে। হুম হুম কোনো মানে ওই অসুবিধা যে হবে কিনা তাই জানতে চাইছি। নবজাতক চিত্রা পুনশ্চ যেগুলো আছে, হ্যাঁ এটা ঠিক হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। নবজাতক পুনশ্চ চিত্রা থেকে প্রায় ওভারঅল মিলিয়ে দেখলে প্রায় 120টা 150টা মতো কবিতা। এবার ওখানে কবিতাগুলো থেকেও কিন্তু লাইন তুলে প্রশ্ন দিয়ে দেয়, এটা ঠিক। কারো যদি কবিতা পড়তে খুব ভালো লাগে, তার পক্ষে কিছু মনে হবে না। কিন্তু 150টা কবিতা সত্যি বলতে অ্যাকচুয়ালি প্রশ্ন আসবে, তুমি যদি দেখো 120 থেকে 150টা কবিতা, ধরে নিচ্ছি 120টা কবিতা, প্রশ্ন যদি দেখো একটি কি দুটি, আমি তোমাকে কখনোই বলবো না পড়ো না, এটা বলবো না, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ওই 3টে কাব্য আমি পড়িনি। পড়িনি বলতে একটা জিনিস কি ছিল, আমি 22-এ জেআরএফ পেয়েছি, তার আগে যদি দেখো প্রশ্ন যখন দেখবে দেখতে পাবে যে নবজাতক থেকে একটা প্রশ্ন প্রতিবার আসতো যে রবীন্দ্রনাথ কোথায় বসে কবিতাটা লিখছেন। নবজাতক থেকেই প্রশ্নটা আসতো, মানে নবজাতকে ধরে নাও 50টা কবিতা, কোন কবিতাটা রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছেন, কোনোটা শান্তিনিকেতনে, কোনোটা জাপানে, কোনোটা শ্রীনিকেতনে, হ্যাঁ কবিতা পাশে কোনখানে বসে লিখছেন, এই প্রশ্নটা প্রতিবার আসতো 2022 অব্দি। তো আমি কি করেছিলাম, ওই পুনশ্চ চিত্রা এতটা ভালো গুরুত্ব দিয়ে পড়িনি, হ্যাঁ একটু প্রশ্ন যেমন হয় সেই লেভেলে একটু জাস্ট দেখেছিলাম, হ্যাঁ এরকম কিছু কিছু কবিতা করেছিলাম। কিন্তু আমি নবজাতকটা প্রতিবার প্রশ্ন আসতো, 3টে কাব্য থেকে 2টো প্রশ্ন হবে, তার মধ্যে নবজাতক থেকে একটা শিওর। তো আমি তখন করেছিলাম কি, ওই নবজাতকের কবিতাগুলোর স্থান নামটা মুখস্থ করে নিয়েছিলাম, যাতে একটাই পারি আমি, দিয়ে আমি বাকিটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এটাও ঠিক যে পক্ষান্তরে আমি তার উপন্যাস নাটক প্রবন্ধ এমন পড়েছিলাম যে খুব কঠিন না হয়ে গেলে যেন আমার ছাড়া না যায়। তাহলে রবীন্দ্র নাটক থেকে যদি 8টা প্রশ্ন হয়, একটা আমার বাদ যাক, বাকি 7টা যেন আমি পারি, আমি সেই পড়াশোনা করেছিলাম। হতে পারে 7টা থেকে 6টা, হতে পারে 5টা হতে পারে, কিন্তু পড়াশোনাটা আমি সেরকম করেছিলাম। তবে কিন্তু আমি চিত্রা পুনশ্চ বাদ দিয়েছিলাম। তোমাকে আমি বলবো না বাদ দাও, কিন্তু কাব্য কবিতার ক্ষেত্রে এমনিতেই তো এইদিকে এত কবিতা রয়েছে আমাদের ইউনিট 3-তে, আবার ইউনিট 8-এ ওই যে প্রায় 120টা 150টা, এবার সেখান থেকে যদি 10টা 5-7টা প্রশ্ন আসতো ঠিক ছিল, একটা বা দুটো প্রশ্ন আসে। এবার তাও তুই যেহেতু ইউনিট 8 আমি দেখিনি প্রশ্ন বা পিওয়াই কিউজ দেখিনি, ইউনিট 8-এ তুমি সেম জিনিস একটু পিওয়াই কিউজ ফলো করে দেখতে পারো যে কোন জায়গা থেকে চিত্রা থেকে বেশি প্রশ্ন হয়, নাকি পুনশ্চ, নাকি নবজাতক, বা কোন ধরনের প্রশ্নটা বেশি হচ্ছে, কোন কাব্য থেকে বেশি প্রশ্ন আসছে, আর কি ধরনের প্রশ্নটা বেশি হচ্ছে, বা কোন কবিতাগুলো অ্যাকচুয়ালি পাশাপাশি কোন জায়গাগুলো থেকে কবিতাগুলো বেশি ইম্পর্টেন্ট বলে তোমার মনে হচ্ছে, কোথা থেকে বারবার প্রশ্ন আসছে। যদি দেখো যে একটা কবিতা থেকে 2বার রিপিট হয়েছে, তার মানে সেই কবিতাটা একটু বেশি ইম্পর্টেন্ট, বা ওই ধরনের কবিতাগুলো ইম্পর্টেন্ট। যদি দেখো পুনশ্চ থেকে প্রতিবার প্রশ্ন হয়, তাহলে তুমি নবজাতক চিত্রা ছেড়ে পুনশ্চটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করো। পারবেই গ্যারান্টি নেই, পারার মতো করে একবার পড়ে দেখো, যদি তুমি ইন্টারেস্ট পাও পড়বে, ইন্টারেস্ট না পাও, যদি হচ্ছে না একান্তই পারছো না বলে মনে হয়, এখন আপাতত বাদ দাও, সিলেবাসটা বাকিটা কভার করো। একটা সময় পর এটা হয়, নেট পড়তে পড়তে এতটা অভিজ্ঞতা আসে বা এতটা ভালো লেগে যায়, তখন যেগুলো তোমার শুরুতে কঠিন মনে হয়েছিল শেষে সেগুলো ইজি হয়ে যায়, এটা হয়।
তো সেইভাবে পড়ো। আর বারবার আমি একটা কথাই বলবো যে নেটের ক্ষেত্রে রিভিশনই হচ্ছে মূল মন্ত্র। যত বেশি রিভিশন দেবে তার এগিয়ে যাওয়ার চান্স তত বেশি, এইটুকুই আমি বলবো। তো সেইভাবেই পড়ো প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে। যত বেশি পড়তে পারবে, যত বেশি রিভিশন দিতে পারবে, তত বেশি ধাতস্থ হবে। এটাই বলবো। Yes, আর কারো কিছু জানার কিছু প্রশ্ন? স্যার, ডিসেম্বরে নেটে কি সেম সিলেবাসই থাকবে নাকি সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো খবর হতে পারে? দেখো, ইউজিসির আমার যেটুকু টুইট মনে আছে, মামিদালা স্যার টুইট করেছিলেন যে এই যে নেটটা হওয়ার কথা জুনে, যেটা ছিল, যেটা তোমাদের ক্যান্সেল হলো, সেই নেটের পর সিলেবাসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার কথা ছিল। এই টুইটটা করা হয়েছিল যে সিলেবাস খুব তাড়াতাড়ি আপ টু ডেট হবে, এটা বলা হয়েছিল। তখন বোঝা গিয়েছিল যে জুনের পরই আপ টু ডেট হয়ে যাবে। এবার জুনের পর আপ টু ডেট বলতে তুমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। 6 মাস আগে হয়তো জুনের পরীক্ষা হয়েই সিলেবাস দিয়ে দিত, তাহলে তুমি 6 মাস কিন্তু টাইম পেতে পড়ার জন্য। এবার হলো কি, জুনের পরীক্ষাটা ক্যান্সেল হলো, আগস্টে হচ্ছে। সেহেতু এবার তুমি নতুন সিলেবাস যদি দেয়ও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর সময় পাবে, ডিসেম্বরে পরীক্ষা। 3 মাস আগে সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার কথা কিন্তু আছে, বলা আছে, চেঞ্জ করতে পারে। কিন্তু জাস্ট 3 মাস আগে সিলেবাস চেঞ্জ করতে পারেও করতে পারে, কারণ 3টে মাস পরে পরীক্ষা দেওয়া একটা নেটের সিলেবাস, এটা ডিফিকাল্ট। সে তো হতে পারে যে আর একটা পরীক্ষা লাস্ট ডিসেম্বর ওরা নিয়ে নিল বছরের শুরুতে, বা ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাওয়া মাত্রই তারা প্রশ্ন দিয়ে 25শে জুন থেকে শুরু হলো নতুন সিলেবাস, এটা হতে পারে। কিন্তু যেহেতু তাদের টুইটে বলা আছে, যদি এটাও কিন্তু হতে পারে যে আগস্টের পরীক্ষা দিয়েই তারা নতুন সিলেবাস দিল। এবার নতুন সিলেবাস এইটাই একটা কারণেই বলছি যে দিয়ে দিতে পারে, কারণ নতুন সিলেবাস দিলে 3 মাসের জন্য তো সবাই তো একই জায়গায় দাঁড়িয়ে, সবারই জন্য নতুন হয়ে যাবে, সবাই 3 মাস সময় পাবে, সবাই 3 মাস করে পরীক্ষা দেবে। কাট অফ হয়তো কম হতে পারে, 3 মাস করে সবাই পরীক্ষা দেবে, কিন্তু সেই হিসাবে দিয়ে দিতেও পারে। আবার এইটাও একটা যত হতে পারে যে জাস্ট 3 মাসের জন্য হয়তো সিলেবাসটা দেবে না, সে তো হতে পারে যে এই সিলেবাসই লাস্ট, আর একটা পরীক্ষা ডিসেম্বর হলো, তারপরে পরিবর্তন করলো। কিন্তু লাস্ট এটাই বলবো যে ইউজিসি কিন্তু টুইট করে রেখেছে যে সিলেবাস খুব তাড়াতাড়ি আপডেট হবে, এটা কিন্তু বলা আছে। আচ্ছা, আর কারো কিছু জানার? আশা করছি তোমাদের প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা হয়, কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, তখন যদি তোমরা থাকো পরে জানাবে অবশ্যই। যে কোনো জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ থাকলে সরাসরি নির্দ্বিধায় করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক।